True physician is like a detective. তাহলে আপনাকে এই জিনিস শুনতে হয় যে আপনি তো একটা গ্রামের ডাক্তার, কলকাতায় গিয়ে বড় ডাক্তারবাবু দেখাবো। এটা কিন্তু একটা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। তবু আপনি তো প্যাথোলজিস্ট, আপনি জেনারেল প্র্যাকটিস করছেন কি করে? আমি এমবিবিএস হয়ে জেনারেল প্র্যাকটিস করতেই পারি। আমি যদি সার্জারি করবো মনে করতাম আমি করতে পারতাম। প্যাথোলজিস্ট এবং রোগী, এই গ্যাপটা যদি না থাকতো তাহলে আমরা কীভাবে বেনিফিটেড? পেশেন্ট এসে আপনাকে কি বললো, আপনি কতক্ষণ ধরে তার হিস্ট্রি টেকিং করেছেন। ডাক্তার একটু হিমোগ্লোবিনের ব্যাপারটা একটু বলে দিন। আমাদের ইন্ডিয়ায় প্রায় 57% মেয়েরা অ্যানিমিক। বীর্যের সাথে আমাদের এনার্জি এবং শক্তির সম্পর্ক রয়েছে। একদম ভুল ধারণা। কি বলছেন? একদম ভুল ধারণা। ভিতরে ভিতরে ঘুষঘুষি জ্বরটা কি জিনিস? থার্মোমিটারে আমি পাচ্ছি 97, আর পেশেন্ট বলছে যে আমার ভেতরে জ্বর আসছে, থার্মোমিটারে ধরা পড়ছে না। এইরকম একদমই কোনো ব্যাপার নেই। আরও একটা গুরুত্বপূর্ণ টেস্ট, সেটা হচ্ছে ব্লাড সুগার টেস্ট। তাতে ইন্ডিয়ায় সুগার পেশেন্টের বার্ডেন হচ্ছে প্রায় 11%-এর মতো। তো শীতকালে কি কি অসুখ একটু মাথাচাড়া দিয়ে ওঠে? চেস্ট ইনফেকশন, অন্য চেস্ট ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্সও অনেকখানি বেড়ে যায়। স্টেথোস্কোপ দিয়ে কি জানা যায় এবং এর ইতিহাস? মেয়েদের হার্ট সাউন্ড এবং চেস্ট সাউন্ড শুনতে গিয়ে অস্বস্তি বোধ করতেন, কিন্তু সেইটা ছিল কাঠের স্টেথোস্কোপ, লম্বা চোঙের মতো দেখতে এবং এক কানে শোনা হতো। আচ্ছা, যেহেতু আপনি গ্রামাঞ্চলে প্র্যাকটিস করেন, সেই রকম আনঅ্যাওয়্যার প্রশ্ন আপনি কি ফেস করেন? সারা রাত ডিউটি দিয়েছি, সপ্তমীর রাতে, অষ্টমীতে একটা ছেলে এলো, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এসে বললো আমার সর্বনাশ হয়ে গেছে, আমার একদিকে টেস্টিস হচ্ছে, কিছুভাবে ঝুলে গেছে। ম্যাডাম বলেন যে এরকম পেচ্ছাপ পায়খানা সব ঘেটে এসছো, বাইরে চান করে এসো, বলে এরকম? অভ্যাস হয়ে গেছে। আরেকটা প্রশ্ন ডাক্তারবাবু, যে অনেকদিন মাস্টারবেট না করলে নাকি বীর্য মাথায় উঠে যায়, এটা কি সত্যি কথা? Injection. হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু ইনজেকশন পডকাস্ট। এবং আজকের পর্বে, আমাদের আজকে ইনজেকশনের এই বিশেষ পর্বে আমরা একজন বিশেষ মানুষকে পেয়েছি এবং তাকে আপনারা ফেসবুকেও দেখে থাকেন। তার কন্টেন্ট অত্যন্ত জনপ্রিয়, অর্থাৎ আমাদের সাথে তার একটা মিল আছে। আমরা যেভাবে আপনাকে গল্পের ছলে, মজার ছলে স্বাস্থ্য নিয়ে সচেতন করতে থাকি, এই মানুষটিও কিন্তু নিঃস্বার্থে দীর্ঘদিন ধরে যাতে সহজভাবে আপনারা আপনার স্বাস্থ্য এবং চিকিৎসাকে বুঝতে পারেন, তিনি কিন্তু এইটা নিয়ে কাজ করে যাচ্ছেন এবং দারুণ দারুণ সব ভিডিও, প্রচুর ভিউজ হয়। দারুণ খুব ইনফরমেটিভ ভিডিওস। ডক্টর শান্তনু ভূঁইয়া আজকে আমাদের সাথে আছেন। উনি একজন জেনারেল প্র্যাকটিশনার, উনি একজন এমডি প্যাথোলজিস্ট, আর ওনার নিজস্ব চেম্বার এবং উনি একটা নার্সিংহোমও তৈরি করছেন বর্ধমানে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। প্রথমে বলি ডাক্তারবাবু, আপনাকে না একদমই ডাক্তারবাবুর মতো দেখতে নয়। আপনি কি কন্টেন্ট বানাতে কন্টেন্ট ক্রিয়েটারের মতো দেখতে হয়ে গেছেন? জ্যাকেট পরে আছেন, স্টেতো নেই গলায়, কি করে মানবো আপনাকে আমি ডাক্তার? জিন্সের প্যান্ট। হ্যাঁ, আপনি আমার সাথে শুটিং করবেন, চলুন। না, ব্যাপারটা হচ্ছে যে আমি ভীতু মানুষ। ছোটবেলায় যখন যে ডাক্তারবাবুকে দেখাতে যেতাম, তিনি এসে এই বসো বসো, এই যে ভয় লেগে যেত, পালস বেড়ে যেত, প্রেশার বেড়ে যেত। প্রেশার ডাক্তারবাবুকে দেখাতে এসে যদি পেশেন্টের প্রেশার বেড়ে যায়, তাহলে হোয়াইট কোট সিনড্রোম বলে এরকম ব্যাপার হয়। প্রেশারের ভয়টায় খেয়ে গিয়ে প্রেশার প্রচুর বেড়ে গেল। তাহলে আমার তখনই মনে হতো যে যদি কখনও ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল না প্রথমে, তো বন্ধুদেরকে বলতাম যারা এরকম ডাক্তার হওয়ার মত পোষণ করতো, আমি ভাই ডাক্তার হলে গম্ভীর ডাক্তার হবি না। গম্ভীর ডাক্তার হলে রুগী এসে তো ভুলেই যাবে তার কি প্রবলেম। তাকে যে অবস্থায় পেশেন্ট, তাকে সেই অবস্থায় পেতে হবে, তবে হচ্ছে যে তার আসল সিনারিওটা ধরা পড়বে, তার রোগটা কি, তার মনে কি চলছে, কি অসুবিধা হচ্ছে। যদি এসে ভয় খেয়ে গেল বা সে একটু অন্যরকম হয়ে গেল, তাহলে আর ভালো হবে না, বোঝা যাবে না, এইটাই আমার মনে হতো। এবং আমি ওই জন্য বাস করে বেরোনোর পর থেকেও একইভাবে আমি হসপিটালেও খুবই বন্ধুর মতো থাকার চেষ্টা থাকতাম। এখন নিজের প্র্যাকটিসেতেও মানে কেউ এলে আরে কাকা বসো, কি হয়েছে বলো, বিড়ি স্বর্গের সিঁড়ি নয়, এরকম বোঝানোর চেষ্টা করতাম। তো ডক্টর ভূঁইয়া, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি এমডি করেছেন প্যাথোলজিতে আর আপনি জেনারেল প্র্যাকটিস করেন, তো লোকে এসে জিজ্ঞেস করেন না ডাক্তারবাবু আপনি তো প্যাথোলজিস্ট, আপনি জেনারেল প্র্যাকটিস করছেন কি করে? জেনারেল প্র্যাকটিস হচ্ছে যে যিনি এমবিবিএস কথাটার মানে হচ্ছে যে ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি, এই কনসেপশনটা ক্লিয়ার হওয়া দরকার। তাহলে তিনি মনে করলে তিনি মেডিসিন প্র্যাকটিস করতে পারেন, ইভেন তিনি সার্জারিও করতে পারেন। এমন একটা সময় ছিল যে একদম বিখ্যাত ডাক্তারবাবু ছিলেন, এমন ডাক্তারবাবু আগে, যে যারা মেডিসিন প্র্যাকটিসও করতেন, সাথে সার্জারিও করতেন। এখন সুপার স্পেশালাইজেশনের যুগ। এরপরে প্রশ্ন হচ্ছে যে আমরা কোনটায় বেশি ইন্টারেস্টেড। আমি এমবিবিএস হয়ে জেনারেল প্র্যাকটিস করতেই পারি,
আমি যদি মনে করতাম, আমি যদি সার্জারি করবো মনে করতাম, আমি করতে পারতাম। তো সেই অনুযায়ী আমরা MBBS এর পরে যারা প্র্যাকটিস করতে ইন্টারেস্টেড, প্র্যাকটিস ওরিয়েন্টেড, তারা প্র্যাকটিসটা শুরু করি। মানে আমি হাউস স্টাফশিপ মেডিসিনে করেছি, তারপরের দিন থেকে আমি প্রাইভেট প্র্যাকটিস করি, জেনারেল মেডিসিনের প্রাইভেট প্র্যাকটিস করি। জেনারেল প্র্যাকটিশনার হিসেবে আমি ফ্লাওয়ারিশ হয়েছি। তারপরে একসময় চাকরি করতে করতে মনে হয়েছে যে রোগগুলো কেমন, কিভাবে হচ্ছে, সেটা আরেকটু বিশদে জানা দরকার। মানে আমি কখনো ভাবিনি যে আমি জেনারেল মেডিসিন প্র্যাকটিস, জেনারেল প্র্যাকটিশনার ছাড়া আর অন্য কিছু করব। এটা নয়, ওটা আমার ভালোবাসার জায়গা। এবং তখন মনে হয়েছে যে রোগটাকে আরেকটু বেটার ওয়েতে জানা দরকার। যে আমরা তো ওষুধ লিখছি, রোগটা দেখছি, এরপরে রোগটা কি সেইটার জন্য আমাকে আরেকজনের উপর নির্ভর করতে হচ্ছে। যে একটা পেশেন্টের ফিভার, সেই পেশেন্টের কাউন্ট কোনো ডাক্তারবাবু হয়তো দিলেন, যে প্যাথোলজিস্ট, হ্যাঁ প্যাথোলজি রিপোর্টে পাওয়া গেল হচ্ছে যে 12,000। তাহলে আমার মনে হলো যে না, এই পেশেন্টের যা হাই ফিভার আছে, পেশেন্টের আরও বেশি নিউট্রোফিল কাউন্ট হওয়া দরকার, পেশেন্টের আরও বেশি ফিভার থাকা, আরও বেশি কাউন্ট থাকা দরকার। অথবা পেশেন্টের একটা FNAC রিপোর্ট পেলাম, আমার মনে হলো না, আমি এটা ম্যালিগন্যান্ট দেখছি, আমার মনে হচ্ছে যেন যে একটুখানি ডিসকাস করতে পারলে ভালো হতো। কিন্তু সেই ডিসকাশনের জায়গাটা গ্রামাঞ্চলে প্র্যাকটিস করতে গিয়ে খুব বেশি নেই। কারণ যিনি রিপোর্ট করেছেন আর যিনি প্র্যাকটিস করছেন, এটা সবাইকার ক্ষেত্রে প্রযোজ্য, তাদের সাথে খুব ভালো কোলাবোরেশন নেই। প্যাথোলজিস্ট তার মতো করে রিপোর্ট করলেন, তার অনেক কিছু বলার আছে রোগটা নিয়ে, যে আমি এই দেখলাম, সব তো আমরা লিখতে পারি না। তাহলে আমি তখন এখন প্যাথোলজিস্ট হয়ে বুঝতে পারি যে এই রিপোর্টটা দেখতে দেখতে আমার অনেক কিছু পেশেন্ট পার্টিকে এবং পেশেন্টকে বলার আছে, যে বাবা আমি এই দেখলাম মাইক্রোস্কোপে, আমি এই ভেবেছিলাম, আমি এই দেখলাম, এবং তোমার পরবর্তীকালে এইগুলো করা উচিত। তুমি 3 মাস পরে আর একটা ফলো আপ করো, একটা সার্ভাইকাল প্যাপ স্মিয়ার যদি হয়, যে তুমি 3 মাস পরে আমি একটা L সিল পাচ্ছি, এটা H সিল হতে পারে, তো 3 মাস পরে আপনি আবার একবার রিপোর্ট করান দিদি, আর একবার আমাদের রিপোর্টটা লাগবে। তো ডাক্তারবাবু কি করেন? ডাক্তারবাবু শুধু বাইরে থেকে রুগীটাকে দেখেন না, সেই রুগীর একদম কোষ মানে সেলুলার লেভেল পর্যন্ত গিয়ে ডাক্তারবাবু পরীক্ষা করেন। আচ্ছা, আমার মতো যারা দর্শকরা রয়েছেন তারা এই টার্মটা শুনেই প্রথমে ভাবছেন যে আলোচনাটা কি নিয়ে হচ্ছে, প্যাথোলজিটা আবার কি? কারণ এই শব্দটাই কেউ জানে না। এইটা যদি একটু বলে দেন। ধরুন একটা সিনেমা হলো, আমরা দেবদাসে শাহরুখ খানকে দেখছি, কিন্তু তার ওই অ্যাক্টিংয়ের পিছনে, দেবদাস মরে যাওয়ার সময় চুলগুলো কেমন করে খাড়া হয়ে গেছে, চোখের এক্সপ্রেশন, তার পিছনে কিন্তু সঞ্জয় লীলা বনশালী আছেন। এবারে তিনি যে কাজটা করছেন সেটা খুব কমজন খোঁজ রাখে, যে তার জন্য এর অ্যাক্টিং ক্যাপাবিলিটি এত ভালো হয়েছে। তিনি যদি ফ্লপ ডিরেক্টর হন, তাহলে যিনি অ্যাক্টিং করছেন, সায়ন বলতে পারবে ভালো, তাহলে অ্যাক্টিং এর একদম বা এডিটর বা ক্যামেরা পারসন, হ্যাঁ, তাহলে তার এবারে তিনি যা ডিরেকশন দেবেন, প্যাথোলজিস্ট হচ্ছে যে গোটা রোগটার ডিরেক্টর। তিনি ঠিক করে দেবেন যে রোগ শুধু নয়, মানে সাধারণ রোগ ছাড়াও যে একটা ক্যান্সার, সেটা কোন গ্রেডিংয়ে আছে, হ্যাঁ সেটা আর কোন স্টেজিংয়ে আছে, সেটা দুজন ডাক্তারবাবু মিলে ঠিক করেন। যে একজন প্যাথোলজিস্ট আর একজন রেডিও ডায়াগনোসিসের লোক, দুজনে মিলে ঠিক হয় যে পেশেন্টের ক্যান্সারের স্টেজিং এবং গ্রেডিং কোন পর্যায়ে আছে। সেই অনুযায়ী অঙ্কোলজিস্ট ঠিক করেন যে তার এরপরে কি কেমো চলবে, কি রেডিও চলবে, এবং অপারেশন যদি করতে হয়, অপারেশনের পরে ঠিক হয় যে পুরো ক্যান্সারটাকে আমরা রিমুভ করতে পেরেছি কিনা, সেগুলো ওই বর্ডার দেখে প্যাথোলজিস্টরা ঠিক করেন। তাহলে হিস্টোপ্যাথোলজি থেকেই কিন্তু ঠিক হয় যে পেশেন্টের আসলে পরবর্তী কি হতে চলেছে। কিন্তু আমাদের দেশে দুঃখজনক বিষয় হচ্ছে যে তারা রেমুনারেশন প্রথমত কম পান। একটা প্যাথোলজিস্টরা যারা পুরো প্যাথোলজি, যারা হিস্টোপ্যাথোলজি নিয়ে কাজ করেন, তারা একজন ঋষিতুল্য মানুষ। ঋষিতুল্য এই জন্য তারা নিঃস্বার্থভাবে যে পরিমাণে নলেজ লাগে, যা পড়া লাগে, সেটা আর কোনো কিছুতে অত বেশি পড়া লাগে না, এবং সেলগুলোকে দেখে দেখে চিনতে হয়। এবং চেনার জন্য এখন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে একটা উন্নত পদ্ধতি আছে, যেখানে এক ধরনের রং করা হয়, রং করে সেলগুলোকে চিনে নেওয়া যায় যে এই ক্যান্সারের এই ধরনের রিয়াকশন হবে। কিন্তু আমাদের রাজ্যে বা এখনও আমাদের মতো গরিব দেশে সমস্ত জায়গায় এটি ঠিক করা হয়নি। আমরা মরফোলজি দেখে ঠিক করি, মানে প্যাথোলজিস্টরা মরফোলজি দেখেন মাইক্রোস্কোপে যে এই ক্যান্সারের এই পরিবর্তন হয়, এবং সেইটা একটা অত্যন্ত দুরূহ কাজ। এবং তার জন্য তারা রিমুনারেশন আমি আর উল্লেখ করছি না, এতটাই কম, সেটা ভীষণ কম। এবং সেই ডিরেকশন অনুযায়ী কিন্তু পুরো পেশেন্টের ভবিষ্যৎ নির্ণীত হয়। ঠিক, আমি আর একটু সহজে বলে দিই আমার মতো দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে। অর্থাৎ এই যে আপনি যখন একটা ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবু আপনাকে বললো যে আপনাকে এতগুলো আমি টেস্ট লিখে দিলাম, এই ইউরিন টেস্ট মানে মূত্র পরীক্ষা, কফ পরীক্ষা, হ্যাঁ মল পরীক্ষা, এই যে বিভিন্ন টেস্টগুলো লিখে দেন,
এবার আপনি গিয়ে একটা ডায়াগনস্টিক সেন্টারে বা যেখানে টেস্ট করা হয় সেখানে গিয়ে টেস্ট করেন, তারপর আপনার কাছে একটা রিপোর্ট হয়, রিপোর্ট আসে, আচ্ছা এটাতে আমার এই ধরা পড়েছে, এইটাতে আমার এই ধরা পড়েছে। তো এই রিপোর্টগুলো যারা আপনাদেরকে দেন, অর্থাৎ যারা এই একদম বিশ্লেষণ করে এই রিপোর্টগুলো তৈরি করে আপনাকে লিখে দেন, যার উপর ভিত্তি করে আপনার চিকিৎসা শুরু হয় আর অসুখটা নির্ণয় হয়। এবং অসুখটা, এই রোগ নির্ণয় হয়, সেই মানুষগুলোই হচ্ছে প্যাথোলজিস্ট। এইবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ডাক্তারবাবু তুলে ধরলেন যে প্যাথোলজি হচ্ছে, মানে প্যাথোলজিস্টরা হচ্ছে সেই শ্রেণীর ডাক্তারবাবু যাদের সাথে রোগীদের কোনো যোগাযোগ নেই। অর্থাৎ তিনি যখন তার মূত্রটা পরীক্ষা করছেন, হয়তো ডাক্তারবাবু যে পরীক্ষাটা লিখে দিয়েছে সেইটাই উনি রিপোর্টে লিখবেন, কিন্তু তাছাড়াও কিন্তু তার অনেক কিছু বলার থাকতে পারে। তিনি হয়তো ওই মূত্রের এই জিনিসটা পরীক্ষা করতে গিয়ে আরও অনেক কিছু দেখতে পেলেন যেটা ভবিষ্যতের জন্য কিন্তু থ্রেটনিং। একদম। তো সেক্ষেত্রে আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাই, ডাক্তারবাবু, যে এই যে একটা গ্যাপ থেকে যাচ্ছে প্যাথোলজিস্ট অর্থাৎ যারা রোগ নির্ণয় করে সহজে বোঝানোর জন্য, এবং রোগী, তো এই গ্যাপটা যদি না থাকতো তাহলে আমরা কীভাবে বেনিফিটেড হতাম? তাহলে বেনিফিটেড হতাম এইভাবে, ধরুন আমি একটা ব্লাডের স্যাম্পেল টেস্ট করতে গিয়ে ল্যাবরেটরিতে যাবার পরে মনে হলো যে এই পেশেন্টটার, আমি সিরামটা দেখে মনে হলো, বায়োকেমিস্ট্রির ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য, যে না এই পেশেন্টটার মনে হচ্ছে জন্ডিস আছে, ক্লিনিক্যালি কিন্তু জন্ডিস মনে হয়নি, রিপোর্টটা দেখে আমার মনে হলো, তখন তিনি ভাবছেন যে না একটা এলএফটি করে নেওয়া উচিত, কিন্তু তার সেই অপশন নেই যে তিনি সেই জায়গায় কিছু একটা উল্লেখ করে দেন, তাকে শুধু কাউন্ট করতে দেওয়া হয়েছে, তাকে শুধু হচ্ছে সুগার টেস্ট তার ইয়েতে এসছেন, হ্যাঁ প্যাথোলজি সেন্টারে শুধু এই রিপোর্টগুলি যিনি ফিজিশিয়ান তিনি যা মনে করেছেন তিনি সেটা দেখে লিখেছেন, কিন্তু টেস্ট করতে গিয়ে অনেক কিছু মনে হলো। সেটা আমার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আমি দু ধরনের কাজ করি বলে আমি জানি, যে আমার ল্যাবরেটরিতে ঢুকে মাথাটা ক্লিক করলো, রোগ নির্ণয় সবসময় একটি জটিল পদ্ধতি এবং অনেক কটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল একটা টাস্ক। একদম। হ্যাঁ, যে আপনার যিনি ফিজিশিয়ান তিনি আপনাকে কতটা ক্লু দিয়ে দিয়েছেন, আপনার পেশেন্ট এসে আপনাকে কি কি বললো, আপনি কতক্ষণ ধরে তার হিস্ট্রি টেকিং করেছেন, সেই জায়গার এনভায়রনমেন্ট সম্পর্কে আপনার জানা, ডিটেকটিভ। হ্যাঁ একদম একদম একজন ফিজিশিয়ান, ট্রু ফিজিশিয়ান ইজ লাইক আ ডিটেকটিভ। হ্যাঁ, তিনি একজন ডিটেকটিভ, তিনি আসার সাথে সাথে আমি লক্ষ্য করি যে পেশেন্টটা ঠিক কীভাবে ঢুকছে, যে পেশেন্টটা বলছে যে আমার চলতে অসুবিধা হচ্ছে, প্র্যাকটিক্যালি কি চলতে অসুবিধা হচ্ছে নাকি না পেশেন্টটা হচ্ছে ম্যালিঙ্গারিং করছে, ম্যালিঙ্গারিং মানে যে নাটক করছে, কিংবা কোনো পেশেন্ট এলো যে একটা প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে এলো, কিন্তু পেশেন্ট পার্টি সব একদম অবাক হয়ে গেছে যে এত শ্বাসকষ্ট, মানে ভয় খেয়ে গেছে যে এক্ষুনি বোধহয় হার্ট ফেল করে যাবে। তারপরে তার সাথে তাকে দেখে নিলাম যে চোখের পাতাগুলো দীপ 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 করছে, বুঝে গেলাম যে এটা একটা পুরো সে ম্যালিঙ্গারিং করছে, কোনো কারণে পরীক্ষা আছে হয়তো কি অন্য কোনো কারণে হয়েছে যে পেশেন্টটা টেনশনে আছে। তাহলে সেইটা ডিটেক্ট করার জন্য একটা আলাদা রকম চোখ চাই, যেটা সবটা বইয়ে লেখা থাকা সম্ভব নয়, প্রত্যেকের আলাদা আলাদা পদ্ধতি। কেউ হঠাৎ করেই তাকে এমন ধমকে দিল, সে চমকে যে উঠে পড়লো, অজ্ঞান হওয়া পেশেন্ট, এরকম ঘটনা অনেক সময় আমাদের স্যারদেরকে দেখেছি। আবার কেউ হয়তো আস্তে আস্তে করে দিয়ে বললো যে একটু ফাঁকা করে দাও, ঠিক কথা বলতে বলতে বুঝে গেল। এই যে টোটাল ডায়াগনোসিস করার পদ্ধতি রিপোর্ট করার আগে, সেইটা একটা সম্পূর্ণ একটা শিল্প আলাদা, আবার রিপোর্ট করতে গিয়ে তিনি যে চিন্তা করছেন সেইটা একটা আলাদা রকম, তার একটা ফিল্ড। এবারে সমস্যা হচ্ছে যে যদি সেই জায়গা থেকে আমরা যে যাই কাজ করি, হ্যাঁ শুধু পয়সার জন্য কাজ করি এরকম তো কখনো হতে পারে না, তাহলে আমাদের একটা জব স্যাটিসফ্যাকশন চাই, আমরা কি একটা প্লেজার চাইছি যে কাজটা করলাম মন দিয়ে, তার জন্য কেউ অন্তত এসে একবার বলুক যে ডাক্তারবাবু আপনার জন্য আজকে আমার এই উপকার হলো, আপনি এত ভালো প্যাথোলজিস্ট, কি এত ভালো বায়োকেমিস্ট্রি রিপোর্ট যত্ন করে দেখেছেন বলে আমার রোগটা নির্ণীত হয়েছে। সেই বলার জায়গাটা এদের ক্ষেত্রে, যারা বায়োকেমিস্ট্রি কি যারা প্যাথোলজি কাজ করছে, রেডিও ডায়াগনোসিসে তাও পেশেন্টের সামনাসামনি দেখার একটা স্কোপ আছে, কিন্তু এখানে আমি পেশেন্টই জানি না যে ইনি কে, সেই রিপোর্ট সেটার গল্প আমি বলছি এখনই, যে সেটা রিপোর্টটা কেউ কোথা থেকে নিয়ে এসেছে, হ্যাঁ বাড়ি থেকে টেনে ব্লাড নিয়ে এসেছি, আমি দেখলাম আরে এই তো মারাত্মক জিনিস, কিন্তু আমার হাতে সেই অপশন নেই সেই বার্তাটা পৌঁছে দেবে, বা যিনি রিপোর্টটা করতে নিয়ে এসছেন তাকে হয়তো বললাম, তিনি বুঝলেন না, তাহলে আমার হাতে ওই অধিকারটা নেই অ্যাজ এ প্যাথোলজিস্ট। কিন্তু আমি যদি ফিজিশিয়ান প্লাস প্যাথোলজিস্ট হই, তাহলে আমি পেশেন্টকে, কারণ পেশেন্টটা তো আমার সাথে আগে থেকে পরিচিত, সে তো আমার পেশেন্ট, তাকে বলবো বাবা এই ল্যাবরেটরিতে দেখো তোমার সামনে ঢুকলাম, আমার মনে হচ্ছে যে এই গন্ডগোলগুলো আমি পাচ্ছি বাবা,
তো আমি আবার এই দুটো পরীক্ষা আমি যোগ করছি, তাতে পেশেন্ট কখনো কিছু মনে করবেন। কিন্তু প্যাথোলজিস্ট যদি শুধু না পেশেন্টের সাথে যোগাযোগ হয়, তিনি কিছু বুঝলেন না, তিনি ভাবলেন উনি নিশ্চয়ই সেখান থেকে কিছু অর্থনৈতিক সুবিধার জন্য বলছেন, কিন্তু আমরা যখন কাজ করি তখন কিন্তু ওই কথাটা একদম মাথা থাকে না। আমি এখানে আসছি, আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন সেটার মানে সূত্র ধরেই বলি, যে আপনি বললেন যে কোনো একটা টেস্ট করতে গিয়ে আপনি একটা অন্য জিনিস দেখতে পেলেন, ব্লাড টেস্ট। মানে ধরুন একটা কেউ একদম অন্য কারণে আপনার কাছে রক্ত পরীক্ষা করতে পাঠিয়েছে, আর আমাদের এখানে তো অ্যানিমিয়া প্রচণ্ড, সেখানে দেখা গেল যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ অনেক অনেক বেশি, তো আপনি শুধু লিখে দিচ্ছেন আপনার রিপোর্ট। সেখানে কি আপনি ডাক্তারবাবুর সাথে ফোনে কনসাল্ট করেন, বা আপনি নিজে ডাক্তারি করেন, অন্য কোনো ডাক্তার যদি পাঠায় তাকে কি আপনি ফোন করে বলেন যে দেখো এরকম কিন্তু একটা আছে, এই ব্যাপারেও তুমি নজর দিও? এবারে শুধু প্যাথোলজিস্ট হিসেবে হলে আমি তলে একটা ফুড নোট দেওয়ার সুযোগ পেলাম, হ্যাঁ, সেটা তো সবাই দেয়। সেটা সবাই দিল। এবারে যিনি ফিজিশিয়ান তিনি ততটা ওই তলার ফুটনোটটার কতটা গুরুত্ব দিলেন সেইটা আবার গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তিনি ইগনোর করে 18 হিমোগ্লোবিন ভালো হয়েছে, রক্ত বেশি আছে, তিনি গুরুত্ব দিলেন না। বা আমি আরবিসির যে ক্যারেক্টারগুলো কেমন দেখেছি সেগুলো লিখে দেওয়া হলো, তিনি সেটা নেগলেক্ট করে চলে গেলেন। তাহলে তার এবিলিটির উপর একটা প্যাথোলজিস্টকে ভরসা করতে হচ্ছে পেশেন্টটাকে ভালো করার জন্য। হ্যাঁ, কারণ তার অকুত নলেজ নিয়ে তিনি বসে আছেন, তিনি জানেন যে এই রক্ত হিমোগ্লোবিন বেড়ে যাওয়াটা স্বাভাবিক নয়, এটা মেবিয়া ক্যান্সার, পলিসাইথেমিয়া রুব্রা ভেরা বা এরকম কিছু আছে। তো তার মনে হলো, হ্যাঁ, কিন্তু তার হাতে সেই স্কোপটা নেই, কারণ তিনি তো জানেন না যে পেশেন্টটাকে। এবং রুরাল অঞ্চলে আমি আরবান প্র্যাকটিস জানি না, রুরাল প্র্যাকটিসে আমি ছোটোবেলা থেকে করছি, ছোটোবেলা থেকেই বলা যায়। তো সেখানে হচ্ছে যে ওই যে রক্তটা বেশিরভাগ ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আলাদা কারণ আমার সাথে পেশেন্টের যোগাযোগ আছে, প্যাথোলজি সেন্টারে বাড়ি থেকে রক্তটা টেনে নিয়ে যায় ডাক্তার দেখানোর জন্য। রুরাল অঞ্চলে তাই যে পেশেন্ট ডাক্তারবাবুর কাছে যাবেন, কারণ এখন কোনো ডাক্তারবাবু একজন এমডি ডাক্তারবাবুকে বললে তিনি ঘরে যেয়ে যে রুগী দেখেন না, এখনও দেখেন না, হ্যাঁ, এখনও ততটা দুর্দিন হয়নি, হবে হয়তো পরে, তো তিনি দেখবেন না, ঠিক আছে। এবারে কিন্তু রিপোর্টটা করার সময় তার পাশের বাড়ির কেউ না কেউ, খুড়তো ভাই, মাস্তুতো দাদা কি এরকম কেউ আছেন, যিনি বললেন যে আমি অমুক ল্যাবরেটরিতে অমুক ডাক্তারবাবুর আন্ডারে কাজ করি এবং আমি প্রায় প্যাথোলজিস্ট, কাউকে ছোট করছি না। প্যাথোলজি টেকনোলজিস্ট যারা আছেন তারা যে কাজগুলো করেন সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাদের প্রতি কোনো রকম অশ্রদ্ধা না রেখেই বলছি যে প্যাথোলজিস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। প্যাথোলজিস্ট আর প্যাথোলজি টেকনোলজিস্ট গুলিয়ে দিলে হবে না। এবার গ্রামে প্রায়ই আছে যে যারা আশেপাশে বলেন যে আমি প্যাথোলজিস্ট, আমি তোমার রক্তটা নিয়ে যাচ্ছি ওই ল্যাবে মাইক্রোস্কোপে দেখবো এবং তোমাকে ফেরত দেবো। প্রথম এইটা আমার আইডিয়া ছিল না, কারণ আমি বরাবরই এতদিন হচ্ছে আমি 11 সাল থেকে আমি আজকে 25 সাল পর্যন্ত আমি একই কাজ করে যাচ্ছি, সেটা হচ্ছে জেনারেল ফিজিশিয়ান হিসেবেই কাজ করে যাচ্ছি এবং গ্রামে বলতে নেই ভালোভাবেই কাজ করে যাচ্ছি। কিন্তু যখন আমি প্যাথোলজি করার পরে আমি একটা ল্যাব করলাম এবং সেই ল্যাবটা কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে একদম না। ল্যাবটা হচ্ছে যে আমার যে উদ্দেশ্যে হচ্ছে 3 বছর আমি দিলাম, যে সাবজেক্টের রোগটা আমি শিখেছি সেইটাকে আমি একবার নিজের চোখে একবার আমি শিখলাম, সেটা দেখবো না, এত পড়ে এমডি করলাম, তাহলে আমি একবার দেখে নেবো, মিলিয়ে নেবো আমার নিজের পেশেন্টগুলোই। হ্যাঁ, আমি কিন্তু কোনো ডাক্তারবাবুকে বলছি না যে তারা রিপোর্ট পান, তারা যেখানে মনোনীত তারা সেখানে করাচ্ছেন, কিন্তু আমার রুগীগুলোর ক্ষেত্রে যখন দেখতে স্টার্ট করলাম তারপরে এমনও অনেক জন এলেন যে যারা বললেন যে আমি তো রক্ত নিয়ে আসি বাড়ি থেকে, তো আমি রক্ত কালেক্টর, তো আমি ব্লাড কালেক্টর করি। আচ্ছা ঠিক আছে, তো তাও তোমার তো একটা মাসে মাইনে আছে বাবা, তো মাইনে আমি তো আর ওইভাবে না নাহলে আমরা ল্যাবরেটরি চলবে কী করে, মাইনে ওরকম নয়, আমরা একটা টাকা সামান্য নিই। আমি কত টাকা? বলে 70 টাকা। আর 70 টাকা তোমার হবে কি করে, এত জায়গায় কালেকশন করে নিয়ে আসবে, 70 টাকায় হবে কি করে, তুমি 150-200 টাকা নিও, সব এতগুলো কালেকশন করে এনে দেবে। বলছি যে আপনি বুঝতে পারলেন না, 70 টাকা না, 70%। হ্যাঁ, বুঝতে পেরেছি, দেওয়া বললাম যে হ্যাঁ তোমার হবে, দিয়ে না অত পার্সেন্ট হলে তোমার হিসেবে মিলছে কি করে? এটা কিভাবে সম্ভব যে 70% কোনো ব্যবসা কখনো কমিশন হওয়া সম্ভব না? এটা খুবই সত্য। তোমার রিয়েজেন্ট খরচ অ্যাটলিস্ট হচ্ছে 25%, আর 5% হচ্ছে যে রইলো প্যাথোলজিস্টকে। তাহলে তোমরা কি দিচ্ছ? যিনি প্যাথোলজিস্ট, যার হাতে যার শরীর ব্লাডটা দিল ওইটুকুই আপনার, তাহলে রিপোর্টটা কিভাবে হবে?
তাহলে এখানে এরকম কোনো সিস্টেম আমার ল্যাবরেটরিতে আমি রাখছি না। বলো তাহলে স্যার হচ্ছে না, হবে না। তো আমি সেটাই ভাবছি যে আমি জেনারেল ফিজিশিয়ান হিসেবে দেখতে গেলে পেট নিজে চালিয়ে নিতে পারছি, যে আমি জেনারেল ফিজিশিয়ান হিসেবে কাজ করি, কিন্তু প্যাথোলজিস্ট হিসেবে যারা তাদেরকে বাধ্য হই কোনো না কোনোভাবে, হয়তো সত্য বা যেভাবে খানিকটা তো ওতে রাজি হতে ডেফিনেটলি হচ্ছে। আমি জানি না কি সিনারিও চলছে, আমার ক্ষেত্রে যেটা বাস্তবে ঘটেছে আমি বললাম। তাহলে তাঁরা কিভাবে ব্যালেন্স করছেন, কিভাবে চলছে তাদের ল্যাবরেটরি, এইটা একটা খুব গন্ডগোলের ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে ব্লাড বাড়ি থেকে টেনে নিয়ে আসার ক্ষেত্রে আমার পার্সোনালি আপত্তি এই জন্য যে সমস্ত কিছু টেস্ট এমন আছে যেগুলো সাথে সাথে করার কথা। যেমন কোনো একটা পেশেন্টের সোডিয়াম পটাশিয়াম, আমি সকালবেলা ব্লাডটা টানলাম, ব্লাডটা আমার বাইকে দুলতে 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 চলে গেল, দিয়ে তাহলে সেই সেলের ভিতরে তো পটাশিয়ামগুলো থাকে, পটাশিয়াম আয়নগুলো, তাহলে সেই সেল তো ডিস্ট্রয়েড হয়ে গেছে। তাহলে আমি তো চাইছি শুধু সোডিয়াম পটাশিয়ামের প্রপার রিপোর্টটা, সেই অনুযায়ী আমি ঠিক করব যে পেশেন্টের সোডিয়াম কত দিতে হবে, পেশেন্টের পটাশিয়াম কত, সেই অনুযায়ী ডোজ ঠিক হবে, এবং সেইটা অত্যন্ত ভাইটাল। হ্যাঁ, তাহলে আমি কি করে সেইটার রিপোর্টটা আমি রাত্রের শেষে, তারপরে সে রাত্রেবেলায় জানাবে, হ্যালো স্যার এই রিপোর্ট আমি টেনেছিস তো 7টার সময়, আর টেস্ট করলি রাত্রি 7টা, বা এবার লোক হয়নি কি যাই হোক, তাহলে সেইটার রিপোর্ট কোনোভাবে প্র্যাকটিক্যালি হওয়া সম্ভবই নয় ঠিকমতো। সুগারের ক্ষেত্রেও তাই, ঠিকমতো করে রিয়েজেন্ট না দিলে, ফ্লুরাইড না দিলে, আপনি জানেন যে আরবিসি সুগার খেয়ে নেয়, তাহলে এমনি সুগারের রিপোর্টে কম আসবে, গন্ডগোল, এবং গন্ডগোল হবেও। সেখানে প্যাথোলজিস্টের কোনো দোষ নেই, বায়োকেমিস্ট্রি যিনি বায়োকেমিস্ট তারও কোনো দোষ নেই, হ্যাঁ, যিনি এমডি বায়োকেমিস্ট্রি করেছেন তারও কোনো দোষ নেই। গন্ডগোলটা গোটা সিস্টেমটাই হয়ে গেছে, এবং তার খেসারত ওইটাতে যখন প্রবলেম হবে তখন কিন্তু প্যাথোলজিস্টের এগেনস্টে কেস হবে, ঠিক, যে আপনি আপনার সইয়েতে তো রিপোর্টটা বেরিয়েছে, তাহলে কিন্তু তার সাথে তার কোনো কিছু করার নেই, কারণ তার সাথে যোগাযোগ নেই কারোর। গ্রাম অঞ্চলেও এখন এই সিস্টেম, আমি জানি না টাউনে এখন কতটা এরকম। এটা কিন্তু একটা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। ডাক্তারবাবুকে সবাই মল মূত্র কফ রক্ত দেয়, আমরা একটু অন্য কিছু দিতে পারি। হ্যাঁ, আপনি সারাদিন এত খারাপ খারাপ তুমি টেস্ট করেন, আমি জানি না তারপর খাবার টেস্ট করতে ইচ্ছে করে কিনা, কিন্তু যাতে করে আপনার টেস্ট বার্ডসের জন্য রয়েছে, হ্যাঁ, তো ডাক্তারবাবুর জন্য রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের তরফ থেকে গিফট হ্যাম্পার, যার মধ্যে ডাক্তারবাবুর রান্নাঘরের সমস্ত তেল মশলা রয়েছে, এবং তার সাথে রয়েছে শালিমারের সেই আইকনিক নারকেল তেল। ধন্যবাদ। ওকে, তাহলে শালিমার হলো, এবার কি নিয়ে কথা হবে? আচ্ছা, পলিসাইথেমিয়া ভেরা নিয়ে আমরা আলোচনা করছি। কি দাঁড়াও ডাক্তারবাবু কি সব চাপ দিয়ে দিচ্ছে, আমার পড়তে বসাবেন নাকি? মানে কি পলিওমারাস? না না, এই হিমোগ্লোবিনের ব্যাপার। ডাক্তারবাবু একটু হিমোগ্লোবিনের ব্যাপারটা একটু বলে দিন। পলিসাইথেমিয়া রুব্রা ভেরা আগের নাম ছিল। তো এই জিনিসটা হচ্ছে যে হিমোগ্লোবিন রক্তে বেড়ে যাওয়া, হ্যাঁ, এবারে এইরকম রক্তে হিমোগ্লোবিন কম হওয়া নিয়ে আমরা চিন্তিত, এবং আমাদের দেশ অ্যানিমিয়ার দেশ, কিন্তু রক্ত এত বেড়ে গেলেও কখনো কখনো চিন্তার কারণ হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে রক্ত এনভায়রনমেন্টের কারণে বাড়তে পারে। আগে যেমন লোহার কড়াইয়ে রান্না করা হতো, কখনো কখনো হিমোগ্লোবিন বাড়তে পারে, সেটা আলাদা কথা। কিন্তু যদি এরকম অস্বাভাবিক হিমোগ্লোবিন আছে, কোনো পেশেন্টের এখন 22 হিমোগ্লোবিন পেল, তাহলে সেই পেশেন্টের একটা বিশেষ ধরনের রোগ, এক ধরনের ব্লাড ক্যান্সার হতে পারে। তার নাম হচ্ছে, যেটা বললেন আপনি, JAK2 মিউটেশন বলে এক ধরনের মিউটেশন হয় মলিকুলার লেভেলে। তো সেইখান থেকে হচ্ছে পলিসাইথেমিয়া রুব্রা ভেরা বলে এক ধরনের ডিজিজ হতে পারে, এবং অনেক সময় সেটা সমস্যা হচ্ছে যদিও রেয়ার, কিন্তু কখনো হিমোগ্লোবিন প্রচুর বেড়ে গেলে কিন্তু নিশ্চিন্ত হওয়া যায় না, কোনো কিছুই ওপরওয়ালা আমাদের নিশ্চিন্ত করার জন্য পাঠায়। অনেকে বলে তো আমার দেহের লোহা কমে গেছে, অ্যানিমিয়া, আয়রন লোহা কমে যাওয়ার তো একটা মারাত্মক সমস্যা, হ্যাঁ, এবং আমাদের বিশেষত আমি রুরাল এরিয়ায় প্র্যাকটিস করি, রুরাল বলে না কিন্তু। অ্যানিমিয়া কিরকম পান? অ্যানিমিয়া তো সাংঘাতিক, বেশিরভাগ পেশেন্ট অ্যানিমিক। এখন হচ্ছে যে 21-এর যা রিপোর্ট আছে না, 21 সালের যে পরিসংখ্যানে আমাদের ইন্ডিয়ায় প্রায় 57% হচ্ছে যে মেয়েরা অ্যানিমিক, হ্যাঁ, এবং হচ্ছে যে 67% গ্রোয়িং চিলড্রেন, যারা আমাদের দেশের ভবিষ্যৎ, তারা অ্যানিমিক। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, বেশিরভাগ ডেফিসিয়েন্সি হচ্ছে আয়রন এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হ্যাঁ, এবং ছেলেদের ক্ষেত্রেও হচ্ছে যে গ্রোয়িং অ্যানিমিক পেশেন্টের সংখ্যা প্রায় 25%, 26% পেশেন্ট অ্যানিমিক, এবং ছেলেদের ক্ষেত্রে কারণটা সবটা নিউট্রিশনাল নয়, খানিকটা অ্যালকোহল ইনটেক, হ্যাঁ, নানান রকম প্রফেশনাল হ্যাজার্ড, এগুলো সব কিছু মিলে। কাজেই আমাদের দেশ কিন্তু সত্যি সত্যি অ্যানিমিয়ার দেশ, এবং যে প্যারামিটার দেওয়া আছে যে এত হলে আমরা অ্যানিমিক বলবো না, সেই প্যারামিটার বেশিরভাগ পেশেন্টই, বিশেষত মেয়েরা, তারা কিন্তু রিচ করেই না।
হ্যাঁ, আপনি খুব কম পেশেন্ট রুরাল অঞ্চলে বা আরবানেতেও আপনি খুব কম পেশেন্টের হিমোগ্লোবিন পাবেন যাদের 13 হিমোগ্লোবিন আছে মেয়েদের ক্ষেত্রে। সব হিমোগ্লোবিন দেখবেন 9, 10, 11 হলেই আমরা 10 হলেই আমরা পড়তে যাই, এরকম একটা অবস্থা। বেশিরভাগই তো 9, 9.5, তাতেই আমরা বলি ঠিক আছে। প্রেগনেন্সির সময় তো সাংঘাতিক অবস্থা হয়ে যায়। প্রেগনেন্সির সময় এমনিতেই তো ম্যান্ডেটরি 180টা আয়রন ক্যাপসুল নেওয়ার কথা, কিন্তু প্রায়শই সেখানেও নেগলিজেন্সি দেখা যায়, নানান রকমের সমস্যা রয়েছে। এবং অ্যানিমিয়া, কিন্তু যে অ্যানিমিয়া ঠিক করতে গেলে যে প্রচুর খরচ হবে এরকম নয়। প্রথমত কিছু আয়রন ক্যাপসুল আছে যেগুলোর দাম খুব বেশি একদমই সত্যি নয়। 2 নাম্বার হচ্ছে যে খাবারটা কি খেতে হবে। গ্রামাঞ্চলে এত কুলেখাড়া পাওয়া যায়, কুলেখাড়া থেকে তো আয়রন তৈরি হয়, আয়রনের তৈরির ওষুধ তৈরি হয়। তো সেই যে গ্রামাঞ্চলে কুলেখাড়া, থোর, মোচা, কাঁচকলা, যে কোনো ধরনের ডার্ক গ্রিন ভেজিটেবল হচ্ছে গুড সোর্স অফ আয়রন। এখন আয়রনের 2 রকমের সোর্স আছে, হ্যাঁ, একটা হচ্ছে যে প্ল্যান্ট আয়রন, যেগুলো সেগুলোর একটুখানি অ্যাবজর্পশনটা ভালো হয় না। কিন্তু যেগুলো অ্যানিম্যাল আয়রন, যেগুলোকে বলে হিম আয়রন, যেমন মাছ, চিকেন, ডিম, এগুলো যে আয়রন, সেগুলো শুধু যে আপনার আয়রন অ্যাবজর্পশনে নিজেদের আয়রনগুলোই অ্যাবজর্পশন হয়ে, যেগুলো এক ধরনের রেডিমেড আয়রন, হিম হয়েই আছে, হ্যাঁ, সেই অ্যাবজর্পশন। তার সাথে সাথে যেগুলো হচ্ছে যে প্ল্যান্ট আয়রন, সেইগুলোর অ্যাবজর্পশনগুলো এমন মেকানিজম আছে যে এটাকে বাড়িয়ে দেয়। তাহলে খানিকটা প্রোটিন ইনটেক বেশি প্রয়োজন। এখনও পর্যন্ত প্রোটিন ডেফিসিয়েন্সি সত্যি আমাদের দেশে আছে, আর তার সাথে সচেতনতার অভাব আছে। যে ভেজিটেবলগুলো আমরা সহজে পাচ্ছি, গ্রাম অঞ্চলে মানুষের ধারণা কি যে বাবা আমার রক্ত কেন কমবে না, আমি তো বেদানা খেতে পারি না, শুধু বেদানাতে আয়রন আছে, হ্যাঁ, ফলের মধ্যে বেদানা শুধু আয়রনে ভর্তি, আর যে এত ফল আছে, কি এত রকমের সবুজ সবজি। আমি তো বলি যে তোমার বাবা বাড়িতে আলু, নদীর ধারে বাড়ি, আলু চাষ হয় না, মানে আলু শাক খাও, সর্ষে শাক খাও, কিংবা আলুতে দেখবে এক ধরনের পয়সা লাগে না, বেতো শাক হয়, শাক হয় গ্রিন, তো তাদের প্রচুর গুড সোর্স অফ আয়রন, তো সেইগুলো খাও, তাহলে তো এমনি আয়রন ডেফিসিয়েন্সি কমে যাবে। তো যাই হোক, আপনি যেহেতু গ্রামাঞ্চলে প্র্যাকটিস করেন, তো আমি জানি যে ওখানে সচেতনতা বা স্বাস্থ্য সম্বন্ধে ধারণা প্রচণ্ড ঘাটা থাকে। কারণ আমরা বললাম কিছুক্ষণ আগে শুরুতেই যে একটা রাজ্যের অবস্থা বোঝা যায় তার গ্রামাঞ্চলে যে কোনো বিষয়, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, জীবিকা হোক, তার অবস্থা কিরকম সেটা থেকে। ঘাটা মানে কি, প্রভাবিত হওয়ার খুব গল্প থাকে। মানে কোনো পেশেন্টের দেখা গেল যে তিনি ভেলোর চলে গেছেন 3 বার, এবং তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি যে ভেলোর গেলে, কেন গেলে, কিসের কি রোগ তোমার মনে হলো যে তোমাকে ভেলোর ছুটতে হলো? না, এখানকার ডাক্তাররা, কে বললো, সব জায়গাতে এখন এজেন্টের ব্যাপার হয়েছে অনেক কিছু নিয়ে, ভেলোর কি, ব্যাঙ্গালোর কি, এরকম। তো কেউ কনভিন্স করেছে সামহাউ, কোনো রকম, কোনো নিশ্চয়ই সেখানে এর অর্থনৈতিক স্বার্থ আছে নিশ্চয়ই। তো যে তিনি গেলেন এবং কি রোগ দেখে এলেন এবং তিনি কি ভালো হলেন সেটা সম্পর্কে কোনো আইডিয়াই নেই। আবার কোনো পেশেন্টের, যেমন একটা পেশেন্টের কয়েকদিন আগে টাটা মেমোরিয়ালে পাঠালাম, প্রথমে কিছুতেই সে যাবে না, যে একটা স্কোয়ামাস সেল কার্সিনোমা, মুখের ভেতরে একটা ওরাল ক্যান্সার। তাকে যত বলছি যে চাচি দেখে আমার এটা মনে হচ্ছে এই যে ফাঙ্গেটিক লিসেন একটা এরকম উঁচু হয়ে, এটা একটা বায়োপসি করে দিচ্ছি, বায়োপসি করার পরেও যখন হলো, তিনি বলছেন না আমি কেন, এটা আমি তো গুটখা খাই না, আমি যে পান খাই না, হ্যাঁ। তাহলে এই যে ধারণাগুলো, এবং ডাক্তারবাবু বলার পরে সামহাউ যতই আমি তার ঘরের মানুষের মতো করে কথা বলি, যতই চাচি, যতই কাকি, যতই কাকা বলি, কিন্তু একটা ফ্রিকোয়েন্সি ম্যাচের কোথাও একটা অসুবিধা হয়। ডাক্তারবাবুর থেকেও বেশি ভরসা করে পাশের বাড়ির যে কিনা অন্য কোনো একটা জায়গায়, হ্যাঁ, সামহাউ সে হয়তো বলতে পারে আপনাদের কলকাতায় হয়তো, কিংবা অন্য কোনো জায়গায়, সে বললো বা বললো যে আমি ভেলোরে তো প্রতি মাসেই রুগী নিয়ে যাচ্ছি, এটাই আমার শখ, জীবিকা নয় শখ, যে আমি এই শখেতে নিয়ে যাই, হ্যাঁ, আমি এই চ্যারিটি আমি এইভাবে করি, তার প্রতি ভরসা সামহাউ বেশি। এরকম হলো যে সে শুধু চক্কর কাটলো। একটা ক্যান্সারের পেশেন্ট আমার ক্ষেত্রে হয়েছে, যে সে চক্কর কেটেছে 2 মাস, যা পয়সা পুঁজি পাটি যা ছিল সেইখানে ভাড়া করে সমস্ত কিছু সে সাউথে গিয়ে শেষ করে এসছে, কিন্তু ডাক্তারবাবুর নাগাল পাননি। নিশ্চয়ই কোনো ডাক্তারবাবু যদি ঠিকমতো নাগাল পেত তাহলে সেই পেশেন্টটার নিশ্চয়ই কেয়ার নেওয়া হতো, এবং সেখানে তো অনেক চ্যারিটেবল ট্রাস্টও আছে। কিন্তু সে না, সে ভাড়া করেছে, থেকেছে, পয়সা হোটেলে থেকেছে, শুধু চিকিৎসা। অথচ সেটা আমার বর্ধমান মেডিকেল কলেজেই সেটার ওয়াইড এক্সিশন দিয়ে সেই মেলানোমাটাকে ঠিক করে দেওয়া যেত, হ্যাঁ। কিন্তু সব ডায়াগনোসিস এইটা তখন আফসোস হয় যে মাঝে মাঝে তো আমি বাড়িতে বলি যে কিছুই করতে পারছি না, শুধু শুধু আমি সব কিছু ছেড়ে দিয়ে এই গ্রামে এইভাবে বাবার কথা রাখতে কি এইভাবে আছি। কিন্তু
আসলে কাজের কাজ কিছু হচ্ছে না। আবার কখনো কখনো আবার সেইভাবে ফিডব্যাক পাই, যখন পেশেন্ট এসে বলে যে না সত্যি বললেন, শুনলাম, সবাই তো একই রকম না, নিশ্চয়ই দুরকম ফিডব্যাকই পাই। কিন্তু কখনো কখনো খুব অবসাদগ্রস্ত লাগে যে এতক্ষণ ধরে বোঝালাম পেশেন্টটাকে, অন্য পেশেন্টকে বসিয়ে রেখে তাকে নিজে রিপোর্ট করে, রিপোর্টটা কি প্যাথোলজিস্ট হিসেবেও নয়, ক্লিনিশিয়ান হিসেবেও নয়, তাকে একদম বাড়ির পাশের বাড়ির তার ভাইপোর মতো করে বোঝানো হলো যে কাকা এইটা হয়েছে, কিন্তু এখনও তোমার হাতে সুযোগ আছে, খুব তাড়াতাড়ি যাও। কিন্তু সেই পেশেন্টটা দেখা গেল আর তাকে দেখতে পাওয়া গেল না, কথা নিশ্চয়ই তার পছন্দ হলো না, সে বায়াসড হলো। 6 মাস পরে যখন এলো তখন অনেকখানি বাড়াবাড়ি। তাহলে আপনাকে এই জিনিস শুনতে হয় যে আপনি তো একটা গ্রামের ডাক্তার, তা আমি চললাম শহরে, কলকাতায় গিয়ে বড় ডাক্তারবাবু দেখাবো, বা কলকাতা কেন, আপনি যেরকম বললেন যে সাউথ ইন্ডিয়ায় চলে যাবো, ডেফিনেটলি এরকম কি প্রায়শই হয়? প্রায়শই হয়। এবং আমি যখন এমবিবিএস করে যখন প্র্যাকটিস করতাম তখন তো এটা শুনতেই হতো যে এরকম টাউনে, এবং আমিও তখন ভাবতাম যে এমডি করলে একটা এই সমস্যার সমাধান হতে পারে। কিন্তু তারপরেও দেখছি যে না, মানে তিনি এমডি করার পরেও কিন্তু সেইটা বোঝার লোকের সংখ্যা নিশ্চয়ই বেড়েছে, কিন্তু কিছু শ্রেণীর মানুষকে অন্য আরও বায়াস্ট করে যে না এখানে হবে না, তোমাকে অবশ্যই সাউথে যেতে হবে। শুধু যে আমার গ্রামে এরকম নয়, তাও তো গ্রামে ভালোবাসা পাই। হ্যাঁ, যখনই বেরোই যে এই ডাক্তারবাবু এসছেন, এই ইয়ে হোক, হ্যাঁ ভালোবাসা পাই। নানা রকম হ্যাজার্ডও আছে, মজার হ্যাজার্ডও আছে অনেক রকমের, কিন্তু ভালোবাসাও তো প্রচুর পাই। এবং সেইটা যতই ভালোবাসা, মেয়ে নিয়ে চলে এলো ডাক্তারবাবু, আমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবো আপনার, ছাগল বাচ্চা দিয়েছে, এটা আপনার। সেটা আমি যখন ব্লকে চাকরি করতাম সেটা অনেকবার মানে এখন তো তাও দাড়ি টাড়িগুলো পেকেছে, যখন ব্লকে চাকরি করতাম তখন এরকম অনেকবার হয়েছে যে এরকম বাড়িতে সম্বন্ধ নিয়ে চলে এসছে। তাকে এখন বিয়ে হয়েছে, ডাক্তার দুটো ছেলে আছে। ও আচ্ছা আচ্ছা, না যাই হোক, হ্যাঁ হ্যাঁ। তো তখন অনেকবার এরকম হয়েছে যে না তিনি যত বলছি যে না আমি তো ম্যারিড, না আমাকে দেখে মনে হচ্ছে আমি তো ম্যারিড, ছেলেদের দেখে কি করে বোঝা যাবে, না দিয়ে তা বাবা খোঁজটো নিয়ে না কিছু মনে করবেন না, আমি এরকম বহুবার হচ্ছে। কিন্তু ডাক্তার দেখাতে এসছো না মেয়ের সম্বন্ধ হতে এসছো? কি কি মজার গিফট পেয়েছেন আপনি? আমার বাড়িতে এখনো মানে আমার এই সেন্টারেতে এখনো ডিম দিয়ে যায়, কলা যে নিয়ে এসেছি, খুব মানে সেইটা ভালো লাগে এই জন্য, কারণ সেইটা কিন্তু একদম নিঃস্বার্থভাবে দেওয়া। হ্যাঁ, যা একজন ঠাকুমা আছে প্রায়ই ফোন করে যে ছাগলগুলোকে বেঁধে রেখে যাচ্ছি বাবা, নারকেলটায় ধূপ করে পড়লো, তোর জন্য মনটা খারাপ হচ্ছে, নিয়ে যাচ্ছি, নিয়ে আসো। এই যে ভালোবাসাগুলো সত্যি সত্যি এখনো পাই। এবং এইটা বলতে নেই মানে এইটা অনেকখানি পাওয়া, মানে যখন আমি স্টুডেন্ট ছিলাম, যখন আমি বাঁকুড়া মেডিকেল কলেজেও ছিলাম, যখন জাস্ট সদ্য ডাক্তার, সেই মানে তখনও রেজিস্ট্রেশনটা হাতে পাই নাই এমন ডাক্তার, তখনই কিন্তু যে মানে মানুষের এই ভালোবাসা। হোস্টেলে যখন থাকতাম তখনও এমন হয়েছে যে ভুরকুন্ডা ছাতু, এক ধরনের ছাতু হয় এবং সেটা খুবই টেস্টি ওখানে, হ্যাঁ সেই ছাতু দিয়ে গেছে যে বাবা আমি রান্না করতে যাই না তো, বলো মাসিকে বলো করে দেবে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে কিছু হ্যাজার্ডস হয়, হ্যাঁ সেরকম ঝামেলাও হয়, তো কি রকম মজার কি ঝামেলা হয় একটু বলুন আমাদেরকে। ঝামেলা মজার গল্প হয়। এমন হলো যে কয়েকদিন আগে যেমন আমার গিন্নি বললো যে চল ফুচকা খেতে যাবো, ডাক্তার বলে আমাদের জীবন থেকে সব বাদ চলে যাবে, তাহলে কথাটা লাগলো মনে, চলো ফুচকা খেতে গেছি, শুরু করেছি সবে খেতে আর কি, পাতাটা নিয়েছি শাল পাতাটা, একজন এসে একটা ক্যাথেটার পড়ানো আছে, আমি বলেওছিলাম এই গল্প, হ্যাঁ ক্যাথেটার পড়ানো আছে, তিনি এসে সঙ্গে ভাইপো তুমি ক্যাথেটার কবে এরকম পুড়ে রেখে দিয়েছো, তোমার কাকিমার রাগ টাগ করছে, এতদিন ধরে এরকম এটা পড়া আছে, কবে খুলবে বলো। এটা এখানে অন্য তো চেম্বারে যাবে, চেম্বারে ওটা অন্য টক জল, তো ওখানে যাবে, আমার সেন্টারে যে খুলে দেবো, এটা তোমার এমনি 21 দিন রাখা যাবে, রেখে দিলে কোনো ক্ষতি হবে না, তোমার গ্রেড 3 প্রস্টেটোমেগালি, তোমার আসলে টিউআরপি করার কথা, প্রস্টেট চেঁচে বাদ দেওয়ার কথা কাকা, তোমাকে আমি চেষ্টা করছি ওষুধ দিয়ে আর ওই ক্যাথেটারটা গুঁজে রেখে, নাহলে তো কিরকম পেচ্ছাপ আটকে গেছিলো দেখেছো তো, বাথরুম আটকে গেছিলো, এবার আটকে যাবে, পেটটা আবার ফুলে যাবে, বলছে না হবে না, তোমার কাকিমা প্রচন্ড রাগ করছে, তাড়াতাড়ি খুলে দিতে হবে। হ্যাঁ, বড় ছেলে 7-এ পড়ে, সে ফ্যাক করে হাসছে, ওর হাসি দেখে একটা জিনিস অন্তত, একটা সবকিছুর ক্লিনিক্যাল ডায়াগনোসিস হয়, আমি বুঝলাম যে ও বড় হয়েছে একটু, হ্যাঁ ছেলেটা একটু বড় হয়েছে, হাসছে যখন, তো চলো এখান থেকে ফুচকা খাবে, আর গিন্নি বলেছে যে আর এখন এখানে। তো আপনাদের ওখানে ঠান্ডা বেশি আমাদের এখানের থেকে? হ্যাঁ ডেফিনেটলি বেশি। আমি আস্তে দেখতে। আপনি যখন বাড়িতে যান ম্যাডাম বলেন যে এরকম পেচ্ছাপ পায়খানা সব ঘেটে এসছো, বাইরে চান করে এসো, বলে এরকম? না, এটা অভ্যাস হয়ে গেছে। প্রথম এটা
বাড়িতে এইটা stool, নিয়ে urine সত্যি sample অভ্যেস হ্যাঁ, হয়ে গেছে। এইটা তো তাও একটা নর্মাল সিচুয়েশন যে যা আমরা সেইভাবে গ্লাভস পরে করলাম যতটুকুনি যা কাজ করি। মেনলি তো আমি ফিজিশিয়ান হিসেবেই কাজ করি, কিন্তু সাংঘাতিক অবস্থাটা হচ্ছিল কোভিডের সময়। কোভিডের সময় আমার অঞ্চলে কোনো ডাক্তারবাবু প্র্যাকটিস করেননি। আমি একা, তখন আমি এমডি করছি। হ্যাঁ, আমি 19 থেকে 22 আমি এমডি অনেক পরে করেছি, 11 হচ্ছে আমি এমবিবিএস করেছি, 19 থেকে 22-এর টাইমটায় আমি এমডি করছি। সেই সময়টা আমার পড়ার প্যাথোলজি পড়ার অত্যন্ত চাপ। 2 নম্বর হচ্ছে যে আমি ওরিয়েন্টেড হচ্ছি জেনারেল প্র্যাকটিশনার হিসেবে, আমাকে করতে হচ্ছে সম্পূর্ণ, যতই শখে ঢুকি কিন্তু আমাকে পুরো ওই মাইক্রোস্কোপে সেট করতে খুব সমস্যা হয়, যে মানে ওই ওরিয়েন্টেশনটা আনতে যে কি দেখছি। হ্যাঁ, এবং অত পড়া আমি কোনোভাবেই, আর ওই অবস্থায় ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন সমস্ত দিকে লকডাউন চলছে, আমি প্র্যাকটিস কোনোভাবেই করব না, কিন্তু আর কোনো অপশান নেই। মানে আমি তখন তখন আমার বড়টা তখন খুব ছোট, হ্যাঁ, আর ছোটটা তো হয়নি তখন। তো সেই অবস্থায়, এবং আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, ভাই আছে, ভাইয়ের বাচ্চাটা তখন খুব ছোট। তো সেই অবস্থায় কিন্তু প্র্যাকটিস করে আমাকে বাড়িতে ঢুকতে হতো, এবং নিজের বাড়িতে আইসোলেটেড থাকতে হতো পুরো আলাদাভাবে। এবং কখনো কখনো সেটা সম্ভব হতো না, কারণ বাচ্চাগুলো তো ঝোঁক করতো না, ভাইজি কি আমার ছেলে, যে আমি এলাম হয়তো সঙ্গে সঙ্গে। এবং তারপর থেকে দু তরফ থেকে অসুবিধে, যদি বলতাম যে আজকে প্র্যাকটিস করা যাবে না, এত পেশেন্টের ভিড় থাকতো, এবং এসে তারা কেন হবে না, কি জন্যে বাড়িতে এসে হানা দেবে, তাহলে আমাকে যেতে হতো, চেম্বার করতে হতো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে চেম্বার করার পরে কোনো পেশেন্টের যখনই কোভিড বেরোতো, সেইটা একটা বড় খবর হয়ে যেত, এবং যারা বাকি অন্য পেশেন্ট তারা এসে আমাকে আবার ফোন করতো যে আপনার সেন্টার থেকে কোভিড বেরিয়েছে, আপনার তো আমাদের যদি হয়ে যায় তার রেসপন্সিবিলিটি আপনার। মানে তাহলে আমার যদি আপনার বেরোতো, তাহলে মানে এই যে অদ্ভুত সিচুয়েশন, এবং সেই যে সিচুয়েশন মানে সেইটা ডিল করে করে তখন কিন্তু মানে বেশ মানে অনেকখানি হয়েছে আর কি। তো ডাক্তারবাবু, অনেক কিছু ধারণা আমাদের ক্লিয়ার হলো। হ্যাঁ, আপনার প্যাথোলজি নিয়ে একটু সহজে মানুষ বুঝলো, এবং এই যে কেন রোগীর সাথে প্যাথোলজিস্টদের একটা যোগাযোগ স্থাপন করা উচিত, বা ডিরেক্টলি সরাসরি। তো যাই হোক, এবার আমরা কিছু সহজ সহজ জিনিস আপনাকে জিজ্ঞেস করব, আপনি একটু সহজে আমাদের বুঝিয়ে দেবেন, কারণ আপনিও আমাদের মতন কাজটাই করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, যে সহজ সহজ টপিকগুলো বেছে আপনি মানুষকে অ্যাওয়্যার করেন। তো প্রথম আপনার থেকে জানতে চাইবো স্টেথোস্কোপ নিয়ে, যেটা একেবারে বলা যায় যে ডাক্তারদের সিম্বল, প্রাইড। হ্যাঁ, তো এই স্টেথোস্কোপ দিয়ে আপনারা কি কি শোনেন, এবং স্টেথোস্কোপ দিয়ে কি কি জানা যায়, এবং এর ইতিহাস? স্টেথোস্কোপের ইতিহাস, স্টেথোস্কোপ আবিষ্কার হয়েছিল 1816-এ, অনেক আগে। হ্যাঁ, রিনি লেনেক বলে একজন প্যারিসের ভদ্রলোক প্যারিসের হলেও বেশ লাজুক বলতে হবে। উনি মেয়েদের হার্ট সাউন্ড এবং চেস্ট সাউন্ড শুনতে গিয়ে অস্বস্তি বোধ করতেন, এবং তখন তার মনে হয়েছিল যে একটা ইনস্ট্যান্ট একটা কাগজকে মুড়ে একটা সহজ সরল একটা স্টেথোস্কোপ বের করেছিলেন। তারপরে কাঠের সেটা ছিল। আচ্ছা, লজ্জা থেকে স্টেথোস্কোপের আবিষ্কার? মানে পেশেন্টের বুকে ডাক্তার কান দিয়ে শুনতে হতো, কিন্তু সেইটা ছিল কাঠের স্টেথোস্কোপ, লম্বা চোঙের মতো দেখতে, এবং এক কানে শোনা হতো। এই যে মডার্ন যে স্টেথোস্কোপ, সেইটা কিন্তু এই যে এখন গোল্ড স্ট্যান্ডার্ড স্টেথোস্কোপ দেখবেন যে লিটম্যান স্টেথোস্কোপ, যেটা আমরা ইউজ করি, লিটম্যান স্টেথোস্কোপ, কিন্তু এটার যে ডিজাইন করেছিলেন হাবার্ড লিটম্যান বলে একজন ভদ্রলোক, যিনি ছিলেন আমেরিকান কার্ডিওলজিস্ট। তার এই যে দুদিকের কানের দেওয়া যে স্টেথোস্কোপের যে এরকম মডার্ন স্টেথোস্কোপ, এবং ওই স্টেথোস্কোপ তিনি আবিষ্কার করেছেন। কারণ স্টেথোস্কোপ যেমন প্রথমে ছিল কাঠের স্টেথোস্কোপ, এখনও নেটে সার্চ করলে ওই স্টেথোস্কোপ দেখতে পাওয়া যাবে। স্টেথোস্কোপ দিয়ে আমরা কি শুনি, যেটা সায়ন বললো, তার উত্তর ওই শব্দটার মধ্যে আছে। স্টেথোস্কোপ শব্দটা হচ্ছে দুটো গ্রিক শব্দের যোগফল, একটা হচ্ছে স্টেথস আর একটা হচ্ছে স্কোপ। হ্যাঁ, স্কোপ মানে হচ্ছে টু সি, টু ওয়াচ, মাইক্রোস্কোপ, পেরিস্কোপ। তো আর স্টেথস কথাটার মানে হচ্ছে চেস্ট। তাহলে এই নামটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা চেস্ট সাউন্ড বা হার্ট সাউন্ড স্টেথোস্কোপ দিয়ে শুনি। তাছাড়াও আমরা অনেক কিছু শুনি অনেক সময়, যে পেটের মধ্যে যে আইপিএস বলে ব্যাপার হয়, হ্যাঁ, ইন্ট্রাপেরিটোনিয়াল যে সাউন্ড হয়, নির্দিষ্ট নাড়িভুড়ির একটা স্পন্দনের যে সাউন্ড হয়, সেইটা স্টেথোস্কোপ দিয়ে শোনা হয়। প্রেসার মাপার জন্য যে অস্কালটেটরি মেথড আছে, সেখানে যে আওয়াজ, সেটা স্টেথোস্কোপ দিয়ে শোনা হয়। কিন্তু মেনলি এই কাজগুলো, হ্যাঁ, রেয়ার অকেশন ছাড়া স্টেথোস্কোপ দিয়ে আমরা মোটামুটি এই কাজগুলি করি। মেডিকেল ফিল্ডে যেরকম এই স্টেথোস্কোপ ইউজ হয়, সেরকম কিন্তু ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও কিন্তু স্টেথোস্কোপ ইউজ হয়। বহু জায়গায় বহু মেকানিক্স বা বহু যারা ইঞ্জিনিয়ার আছে, তারা আগে যন্ত্রের মধ্যে লাগিয়ে শুনতো যে কোনো জায়গায় কোনো অ্যাবনর্মাল নয়েজ আসছে কিনা, বা কোনো একটা ভাইব্রেশন আসছে কিনা, কোনো পিন পয়েন্ট কোনো একটা জায়গার গন্ডগোল, সেটা বের করতো।
আর একটা জায়গায় স্টেথোস্কোপ ইউজ করে কোনো লিক, কোনো পাইপে কোনো লিক আছে কিনা, কোনো ফ্লুইড লিক হচ্ছে কিনা, কোনো গ্যাস লিক হচ্ছে কিনা। চোরদেরও স্টেথোস্কোপ ইউজ করতো চোররা, সেফ ক্র্যাকার্স ছিল যা সেফ, মানে সিন্দুক যারা ভাঙতো তারা স্টেথোটা লাগিয়ে ওই ঘোরাতে আওয়াজটা ওটা অ্যাম্পলিফাই করে। ওই জন্যই তো স্টেথোস্কোপ যদি বুকে দেওয়া হয় তখন যত আমার অঞ্চলে, আমি জানি না অন্য জায়গায় কি, যখনই বুকে স্টেথোটা দেবো আমি বললাম যে তারা জাতিস্বর হয়ে যায়, মানে যত কথা তার আগে পর্যন্ত চুপ করে বসে আছে, কি অসুবিধা হচ্ছে কিছু, যেমনি স্টেথোটা দিয়ে বুকে কি আছে জানি না সব মনে পড়ে গেল তার। সে বলে ডাক্তারবাবু এই 3 দিনের জ্বর, 4 দিনের সর্দি, এই তাহলে তখন আর কথাগুলো যেই জন্য শুনছি আমরা চেস্ট সাউন্ড, হার্ট সাউন্ড, সেইগুলোকে মাস্ক করে দিয়ে কথাগুলো তখন গম 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 করে বাজতে থাকে। তাহলে আসল উদ্দেশ্য এটা নয়। তাহলে যখন আপনারাও কখনো কোনো ডাক্তারবাবু বুকে স্টেথোস্কোপ লাগাবেন তখনও কখনো কথা বলবেন না, তিনি যা বলবেন সেইটা করা উচিত। হ্যাঁ, যে তিনি যদি কথা বলতে বলেন, কথা বলেও আমরা অনেক সময় দেখি যে বুকের জল জমেছে কিনা, হ্যাঁ, যে প্লুরাল ফ্লুইড আছে কিনা সেটা দেখার জন্য কথা বলতে বলা হয় অনেক সময়। তাছাড়া তিনি যদি জোরে শ্বাস নিতে বলেন তাহলে তখন বুঝবেন যিনি চেস্ট সাউন্ড, আমরা লাংসের আওয়াজ শুনতে চাইছেন। যদি দম বন্ধ রাখতে বলেন তাহলে বুঝতে হবে যে তিনি হার্ট সাউন্ড শুনতে চাইছেন। কিন্তু নিজে নিজে প্রচণ্ড জোরে শ্বাস নিলে হার্ট সাউন্ড তিনি শুনতে পাবেন না, হ্যাঁ, আবার কথা বললে তো কিছু শুনতে পাবেন না। তার কাজেই স্টেথোস্কোপ বুকে দিলে ডাক্তারবাবুর ডিরেকশন তখন থেকে তার জোন স্টার্ট হলো, যেমন ডিরেকশন দেবেন সেরকম করা উচিত। ডাক্তারবাবু যেটা বললেন, ডাক্তারবাবু বুকের আওয়াজ শোনেন, অর্থাৎ আপনি যদি তখন কথা বলেন তখন কিন্তু উনি বুকের আওয়াজটা ভালো করে শুনতে পাবেন না। তাই ডাক্তারবাবুকে শুনতে দিন, আর সারা জীবন এটা মনে রাখবেন, বুকে স্থেতো তো মুখে আঙুল। তাই যদি ডাক্তারবাবু কিছু জিজ্ঞেসও করে আপনি মাথা নেড়ে হ্যাঁ বা নাই উত্তর দেবেন, আর ডাক্তারবাবু আপনাকে কথা বলতে তখন দেবেন না, কারণ আদতে তারই অসুবিধা হবে। তাই আরও একবার বলছি, এই লাইনটা মাথায় রাখবেন, বুকে স্থেতো তো মুখে আঙুল। আপনার কাছে যারা আসে, মানে বিশেষ করে যারা জ্বরের রুগী, প্রচুর জ্বরের রুগী আসে, তো তারা বলে যে থার্মোমিটার দিয়ে জ্বর মেপে এসেছি। দেহের কোন কোন জায়গা থেকে এই থার্মোমিটার এই তাপমাত্রা মাপতে পারে? তার আগে বলি, থার্মোমিটার দেওয়ার আগে সাধারণভাবে জ্বর তো আমরা হাত দিয়ে মাপি, তো হাত দিয়ে মাপার ক্ষেত্রে পেশেন্টরা কীভাবে পাবে জ্বর, এরকম আমি দেখেছি সব জায়গায় কপালে হাত দেয়। জ্বর এরকমভাবে কপালে হাত দেয়, কিন্তু আমরা জানি যে এই দিকের যে হিট রিসেপ্টর, এদিকের রিসেপ্টরগুলোর সংখ্যা অনেক কম থাকে ন্যাচারালি, আমরা গরম কাজ যা কিছু করি এইটা, তাহলে হিট রিসেপ্টর থেকে এই দিকে কখনো যদি জ্বর মাপতে হয় তাহলে এইরকমভাবে পেশেন্টের জ্বর মাপা উচিত। এই স্যালুট করার মতো, বুঝলেন তো, স্যালুটের মতো, হ্যাঁ, পেশেন্ট মাথায় চাপড়ানোর মতো নয়, কি হলো ওটা। ডাক্তারবাবুরা তো এরকম মাপেনি, রুগী ডাক্তারবাবুদের কাছে ভগবান, আর যিনি অন্য বাড়ির লোকও মাপছেন তাকেও সম্মান দিতে হবে রুগীকে, সেটা হচ্ছে এই দিকে জ্বর মাপতে হবে। জ্বর কখনো এরকমভাবে মাপা যাবে না। এবারে থার্মোমিটার এখন ডিজিটাল থার্মোমিটার আছে, কোভিডের সময় এরকম দূর থেকে একরকম ইলেকট্রিক গানের মতো থার্মোমিটার বেরিয়েছিল, আর একটা থার্মোমিটার হচ্ছে যে পারদের থার্মোমিটার, এখনো পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড থার্মোমিটার কিন্তু পারদ থার্মোমিটার। আচ্ছা, ডিজিটাল থার্মোমিটার নয় বলছেন? নয়। ওকে। হ্যাঁ, এবারে হচ্ছে সেগুলো মাপার টাইম বিভিন্ন রকম আছে, 3 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত লেগে যেতে পারে সঠিক টেম্পারেচার মাপতে। 3 মিনিটের কম কখনোই নয়। আমি পেশেন্টদেরকে বলি 5 মিনিট তুমি থার্মোমিটার দেবে। এবার থার্মোমিটার কোথায় কোথায় দেওয়া আছে? থার্মোমিটার আমরা একটা জানি যে বগলে দেওয়া আছে, আর একটা থার্মোমিটার সেটার ইউজ হচ্ছে মুখে, আর বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় যদি ডাক্তারবাবুরা বলছেন যে তখন হচ্ছে যে রেকটামে থার্মোমিটার দেওয়া হয়। হ্যাঁ, এই ধরনের টেম্পারেচার মাপা হয়, এমনকি কানের ভিতরে টেম্পারেচার মাপাও যেতে পারে, কানে দেওয়া যায়, কিন্তু নর্মালি আমরা মুখে, বগলে এবং হচ্ছে রেকটামে থার্মোমিটার ইউজ করতে পারি। এবং টাইমটা খুব ভাইটাল, এবং কিছু তার মধ্যে শর্ত আছে, যেমন বগলে যদি থার্মোমিটার দেওয়া হয় দেখতে হবে ঘাম আছে কিনা, পুরো বাল্বটা যেন পুরো ঢোকে, হ্যাঁ, সেটা দিয়ে রাখতে হবে। মুখেও টেম্পারেচার ক্ষেত্রেও তাই, যে পুরো দিতে হবে, এবং তার আগে দেখতে হবে যে সেই অনেকটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল, দিয়ে টেম্পারেচার থার্মোমিটারটা দিয়ে দিল, জ্বর পাওয়া যাবে না ঠিকমতো। তাহলে আগে অন্তত 15-20 মিনিট আগে সে স্মোক করেনি, সে অ্যালকোহল নেয়নি, সে কোনো কোল্ড ড্রিঙ্কস খায়নি, হ্যাঁ, বা কোনো গরম হট ড্রিঙ্কস কিছু খায়নি, এবং 3 মিনিট কমসে কম রাখা, 5 মিনিট রাখলে ভালো হয়, তবে হচ্ছে তার টেম্পারেচার সে সঠিক পাবে। তার আগে টেম্পারেচার কিন্তু ভুলভাল হয়ে যাবে, এবং টেম্পারেচার খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনেকে বলে যে ডাক্তার একটু ঘুষঘুষে জ্বর হচ্ছে, একটু ভিতরে ভিতরে জ্বর হচ্ছে, বুঝতে পারছি না ভিতরে ভিতরে ঘুষঘুষে জ্বরটা কি জিনিস? আর খুসখুসে কাশি, খুসখুসে জ্বর, খুসখুসে কাশি। এবারে জ্বর তাহলে আমাদের জানতে হবে যে জ্বর আমরা কাকে বলবো। সবের একটা সংজ্ঞা আছে। মেডিকেল সায়েন্সে জ্বর মানে হচ্ছে 100.4 ডিগ্রি সেন্টিগ্রেড, 100.4 ডিগ্রি ফারেনহাইট, তো সেইটা হচ্ছে জ্বর।
তার নিচে হলে আমরা সেটাকে লো গ্রেড ফিভার বলতে পারি। সাধারণ টেম্পারেচার হচ্ছে 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। 99 থেকে 100.4 আগে পর্যন্ত যে টেম্পারেচার তাকে আমরা লো গ্রেড ফিভার বলতে পারি। এবং তার জন্য এবং ওই টেম্পারেচারের উপরে 100.4 উপরে সেগুলোর বিভিন্ন রকম ভাগ করা আছে, হ্যাঁ, যে এটা টেম্পারেচারের এত ক্ষেত্রে এই রোগের ক্ষেত্রে এটা হয়, সেটা আমরা একটা আইডিয়া পেতে পারি। কিন্তু যে ভেতরে জ্বর, থার্মোমিটারে আমি পাচ্ছি 97, আর পেশেন্ট বলছে যে আমার ভেতরে জ্বর আসছে, থার্মোমিটারে ধরা পড়ছে না, এইরকম একদমই কোনো ব্যাপার নেই। এবার আরো একটা গুরুত্বপূর্ণ টেস্ট, সেটা হচ্ছে ব্লাড সুগার টেস্ট। আচ্ছা, ব্লাড সুগার টেস্ট কাদের করা উচিত, নাকি সবার করা উচিত? আর একটা হচ্ছে এই যে আগে খাওয়ার আগে, অর্থাৎ খালি পেটে টেস্ট আর একটা ভরা পেটে টেস্ট, এই যে দুটো টেস্টে কি কি মাপা হয় সুগারের? বেশ, এবারে সুগার টেস্ট এখন অ্যাডাল্ট সবাইকার করা উচিত। রুটিন টেস্টের মধ্যে সুগার অবশ্যই পড়া উচিত। এই মুহূর্তে যা পরিসংখ্যান, তাতে ইন্ডিয়ায় সুগার পেশেন্টের বার্ডেন হচ্ছে প্রায় 11%-এর মতো, কোনো পরিসংখ্যানে 16%-এর মতো। তাহলে মোটামুটি হচ্ছে 10 কোটি লোক কমসে কম হচ্ছে ডায়াবেটিক। প্রি ডায়াবেটিক লোকের সংখ্যা তার থেকেও অনেক বেশি। তাহলে সুগার এখন একটা অত্যন্ত বড় সমস্যা, এবং সুগার এমন একটা সমস্যা যেইটার সাথে অজস্র সমস্যা একসঙ্গে জুড়ে যায়। মানে সুগার হয়ে গেলেই আপনার কিছুদিন পরে যদি আপনি কেয়ার না নেন, আপনার রেটিনোপ্যাথি হবে, চোখ খারাপ হয়ে যাবে, কিডনি খারাপ হয়ে যাবে, আর্টারিগুলো নষ্ট হয়ে যাবে, স্ট্রোক হওয়ার চান্স বেড়ে যাবে, এইসব একসঙ্গে সব ঘটনাগুলো ঘটতে পারে। তাহলে সুগার মাপা উচিত। মানে খালি পেটে সুগারের কি মাপা হয়? ফাস্টিং সুগার কমসে কম 8 ঘন্টা না খেয়ে টেস্ট করার কথা। আচ্ছা। যদি তার সাথে অ্যাসোসিয়েটেড অন্য কোনো টেস্ট থাকে, তাহলে আমরা অনেক সময় 12 ঘন্টা পরেও বলতে পারি। 8 থেকে 12 ঘন্টা তাকে ফাস্টিং থাকতে হয়। হ্যাঁ, এবারে সেই যে সুগার টেস্ট হলো, আর খাবার 2 ঘন্টা পরে সাধারণত টেস্ট করা হয়। হ্যাঁ, এবারে 1 ঘন্টা পরেও টেস্ট করা যায়, 2 ঘন্টা পরেও সেটা কীরকম আছে সেটা টেস্ট করারও দেয়। এখনও পর্যন্ত গ্রামাঞ্চলে 3 বার খাওয়ার পরে টেস্ট করতে বলা প্রায় অসম্ভব। তাহলে আমরা একটা মাঝামাঝি করে নিয়েছি যে স্ট্যান্ডার্ড ওইটাই। আর ওই 1 ঘন্টা 3 ঘন্টার উল্লেখই আমরা করি না, যে আমি অন্তত করি না, যে একটা খালি পেটে আর একটা খাবার 2 ঘন্টা পরে। আর সুগারে ভরা পেটে কি মাপা হয়? ভরা পেটে পিপি সুগার মাপা হয় 2 ঘন্টা পরে, আমরা সাধারণত টেস্ট করতে বলি। হ্যাঁ, 1 ঘন্টা পরেও করা যায়, 2 ঘন্টা 3 ঘন্টা পরেও মাপা হয়। হ্যাঁ, কিন্তু 2 ঘন্টাটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিই, অন্তত রুরাল অঞ্চলে আমরা সেটাই করি। কিন্তু সুগারের একটা টেস্ট আর একটা করা হয় HbA1c, যেটা অনুযায়ী আমরা ডোজটা সাধারণত ঠিক করি। এইটা একটা 3 মাসের গড় সুগারের একটা হিসাব। সেইখান থেকে আমরা একটা ধারণা পাই যে পেশেন্টের হিমোগ্লোবিনের মধ্যে সুগার আটকে যায়। তো সেটা কতটা আটকেছে সেই অনুযায়ী আমরা একটা হিসাব পাই। হ্যাঁ, আর কিরকম মেনটেন করছে, তার ওয়েল কন্ট্রোল আছে কিনা, তার পরের প্রোটোকল কেমন হবে কিনা, এখন HbA1c অনুযায়ী ঠিক হয়। এবারে এটা জিনিসটা কস্টলি, হঠাৎ একটা পেশেন্টকে HbA1c করে দিতে পড়লে তার পক্ষে অসুবিধাজনক বলে আমরা ফাস্টিং পিপি করে দেখি, তারপরে যদি প্রয়োজন হয় তখন HbA1c দেখে আমরা এগোতে থাকি, করতে বলি। হ্যাঁ, এবং 3 মাস পর টেস্ট করতে বলি। তো শীতকালে কি কি অসুখ একটু মাথাচাড়া দিয়ে ওঠে? শীতকালে এমনি অসুখ বিসুখ তুলনামূলক অনেক কম হয়, তবু যা হয় সেগুলোর বেশিরভাগই সময়ই দেখা যায় যে অ্যালার্জিক রাইনাইটিসের পেশেন্টের সংখ্যা অনেক বেড়ে মানে যায়। অ্যালার্জিক রাইনাইটিস মানে হচ্ছে যে প্রচুর হাঁচি হচ্ছে, হ্যাঁ, বেরিয়ে আপনি রাস্তা দিয়ে এলেন, ধুলোর ধোঁয়া ঢুকলো, হ্যাঁ, টেম্পারেচারের এদিক ওদিক হলো, অসময়ে স্নান হয়ে গেল, তো তখন প্রচণ্ড হাঁচি শুরু হলো, প্রচণ্ড হাঁচি, কাশি, শুকনো কাশি এরকম শুরু হলো, তারপরে সেটা গিয়ে একটা বাজে আকার নিল, আমরা কাজ হ্যাম্পার্ড হলো। এগুলো হলো অ্যালার্জিক রাইনাইটিস, নাক দিয়ে টপ টপ করে জল পড়েই যাচ্ছে, আপনি কাজ করতে পারছেন না। এখন অনেক ভালো ভালো মেডিকেশনে বেরিয়েছে। আর শীতকালে আপনার চেস্ট ইনফেকশন, অন্য চেস্ট ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্সও অনেকখানি বেড়ে যায়। তাছাড়া আর এমনি অন্য রোগের পরিমাণ তুলনামূলক অনেকখানি কম থাকে। ডাক্তারবাবু, এরকম কখনো হয়েছে যে আপনি প্রেসক্রিপশন দিয়েছেন, পেশেন্টকে দেখলেন, প্রেসক্রিপশন দিলেন, তারপরে পেশেন্ট উঠে বললো যে ডাক্তার আগে অসুখ সারুক তারপরে পয়সা দেবো? এরকম সামনাসামনি কমই হয়েছে, তো বাইরে অনেক সময় এরকম বলেছে যে হ্যাঁ, যে এরকম 2বার এমন হয়তো আছে যে পেশেন্টের সুগারের পেশেন্ট, তার তো 2বার এতে সে সুগার পেশেন্ট তো বলছে রোগই যখন সারাতে পারবে না, তখন হচ্ছে যে এই 2 মাস পর এসে টেস্ট করে দেখার কি দরকার, একবারই দিয়ে দিলে হয়তো যে ওষুধ। হ্যাঁ, আবার কেউ এসে বলে যে রোগ সারবে না, অস্টিওআর্থ্রাইটিস তাহলে সারবে না। প্রথমত আমার ওটা বিষয় নয়, আর দ্বিতীয়ত হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিস সারবে তাহলে আপনাকে নি রিপ্লেসমেন্ট করতে হবে, ওষুধে কম থাকবে
থাকবে, সিমটোমেটিক্যালি রিলিফ হবে। বলে যায় তাহলে একবারে এমন ওষুধ দাও যে একবার পুরো রিলিফ পেয়ে যাই। আমার সেটা তো শেখা হয়নি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি। গত বছর ডক্টর কুণাল সরকারের সাথে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, উনি এসেছিলেন আমাদের একটি এপিসোডে, এবং ওখানে উনি বলেছিলেন যে মফস্বলের ডাক্তারবাবুরা আলমারিতে চেয়ারটা ঠেকিয়ে ঠেসে বসেন, কারণ চেয়ারটা যদি এগিয়ে যায় হুড়মুড় করে ক্যাশ টাকা বেরিয়ে পড়বে। তো সবাই দেখতাম এরম করে কথা বলছে, একদম স্টিফ হয়ে এরম করে বসে, সবাই প্রায় অবধারিতভাবে পেছনে একটা আলমারি, আর যে চেয়ারটায় বসে সেটা আলমারির একেবারে গায়ে ঠেসে। ও আচ্ছা, একদম। হ্যাঁ, তো আমি একজনকে দেখলাম, আবার অন্য কোথাও গেলাম, দুজনকে দেখলাম, এই ব্যাপারটা কি বলতো? বলছে ওখানেই তো হচ্ছে ডাক্তারের রোজগার। আটকে রেখেছে। আমি বললাম এই অবস্থা? হ্যাঁ, আমাদের আলমারি কি, আমাদের একটা মানি ব্যাগ নিয়ে ঘুরলে মানি ব্যাগটার প্রতি মায়া হয়, আর এই একেবারে আলমারি ভর্তি, তার উপরে মানে চেয়ার দিয়ে আটকে রেখেছে। এটা যদি সহজে বোঝানো হয় যে পেরিফেরিতে বা মফস্বল গ্রামাঞ্চলে যে ডাক্তারবাবুরা কাজ করেন, মানে শহুরে যারা ডাক্তারবাবু রয়েছেন তাদের থেকে বেশি টাকা নাকি? ব্যাপারটা একদমই এরকম নয়। এবং এখন যে আপনি সমস্ত বলছেন আলমারিতে আপনি চেয়ার ঠেকিয়ে বসেন না? চেয়ার ঠেকিয়ে বসানোর জায়গা নেই। আর 2 নাম্বার হচ্ছে যারা শহরে প্র্যাকটিস করছেন, হ্যাঁ, এরকম যখন কথা উঠছেই তখন খোলা করে বলাই উচিত, তাদের সব এজেন্ট রাখা আছে, যে তোমার গ্রামের পাশে যে ডাক্তারবাবুকে তুমি প্রতিদিন প্রতি মুহূর্তে পাচ্ছ, যখন অ্যাকিউট কন্ডিশনে হার্ট অ্যাটাক হবে তুমি তখন তার কাছে যাবে। যখন এবারে তিনি সব ডায়াগনোসিস করে দিলেন, যখনই তুমি একটু সুস্থ বোধ করবে তখন কিন্তু তোমাকে একজন বড় ডাক্তার, মেবি সেটা ভেলোর হতে পারে, সেটা কলকাতা হতে পারে, হ্যাঁ, তখন কিন্তু তার কাছে যেতে হবে। তোমার যে কার্ডিও ডিএম করেও তোমার গ্রামে যখন আসছেন, তিনি নিশ্চয়ই সেই মাপের ডাক্তারবাবু নন, সেটা এজেন্ট আছে না, যে তারা নিয়ে যে সেইখানে পৌঁছে যাবেন। যে 500 টাকা ভিজিটে আমি যেখানে গ্রামের যে ছেলেটি সারাদিন পরিশ্রম করে কার্ডিওলজিস্ট হয়েছে, অথচ গ্রামে মফস্বলের কাছাকাছি রয়েছে, তার তুলনায় যিনি টাউনে আছেন এবং ততটা ওই জায়গায় গিয়ে পৌঁছেছেন সময়ের সাথে সাথেই হোক যেইভাবে হোক, তাকে তখন 5,000 টাকা ভিজিট দিয়ে কিন্তু তাকে একবার দেখিয়ে আসতে হবে, এবং ওষুধ তো একই হবে, হ্যাঁ, কিন্তু সেইটা চলে। আচ্ছা, যেহেতু আপনি গ্রামাঞ্চলে প্র্যাকটিস করেন, এবার ওখানেও বিভিন্ন সেক্সুয়াল ডিজিজ হয়, সেটা ইরেকটাইল ডিসফাংশন হতে পারে বা অন্যান্য রোগ হতে পারে, যেখানে আমরা আমাদের শহরের মানুষরা এত কিছু জেনে এত কিছুর ব্যাপারে এক্সপোজড হয়ে বলতে লজ্জা পায় এবং এখনো ধারণা ভুল সব ব্যাপারে। সেই রকম আনঅ্যাওয়্যার প্রশ্ন আপনি কি ফেস করেন এবং আপনি কিভাবে ডিল করেন, বোঝান কিভাবে? হ্যাঁ, মানে এরকম প্রচুর পেশেন্ট পাই। ধাত সিনড্রোম আছে না, ধাত সিনড্রোম মানে হচ্ছে যে পেশেন্টের ধাত সিনড্রোম। হ্যাঁ, ধাত সিনড্রোম মানে পেশেন্ট এসে বলে যে সে প্রচণ্ড দুর্বল, তার ইমিউনিটি একদম কমে গেছে, তার শরীরের ওঠার ক্ষমতা নেই, কি তার একমাত্র কারণ হচ্ছে তার সমস্ত এনার্জি যেখানে স্টোর ছিল সেটা হচ্ছে তার বীর্য, সেইটা সামহাউ সে যখন বাথরুম করতে যাচ্ছে, পেচ্ছাপ করতে যাচ্ছে, তখন তার সাথে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা বোঝানো খুব মুশকিল। এবং কেন দুর্বল হচ্ছে, কারণ তাকে ছোট থেকে এইটাই সে শিখেছে যে পুরুষদের সমস্ত ক্ষমতা তার বীর্যর মধ্যে সঞ্চিত আছে, এবং সেইটা যদি আননেসেসারি সেটা লস হয়ে যায় তাহলে সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়বে। এবং এটা বোঝানো আছে যে তার যে ওই 1 ফোঁটা বীর্য, তার অন্তত কমসে কম 20 ফোঁটা রক্ত নির্যাসিত হয়ে সেই বীর্য তৈরি হয়েছে। সেই বীর্য যদি শুধু বেরিয়ে যায় একটা 20 বছরের ছেলে, সেটা তো মারাত্মক ব্যাধি, এবং ওর থেকে বড় রোগ আর হয় না। ক্যান্সার মোকাবিলা করা যায়, কিন্তু ওই বীর্য বেরিয়ে যাওয়ার মোকাবিলা করা যায় না। তাদেরকে বোঝানো খুব মুশকিল যে এটা ধাত সিনড্রোম, এবং সবচেয়ে বড় কথা যেটা বেরিয়ে যাচ্ছে সেটা যে বীর্য নয়, মানে বীর্য ছাড়াও আমাদের মানে স্পার্ম ছাড়াও সিমেনের যে অন্য কন্টেন্টগুলো আছে, স্পার্মটা সবটা নয় তো, স্পার্ম 10% এরকম 10 to 15% একটা সিমেনের জায়গা দখল করে। বাকিটা কোনটা দখল করে? বাকিটা হচ্ছে যে প্রস্টেটিক সিক্রেশন আছে, সেগুলো আলাদা আলাদা কাজ আছে, বলতে গেলে অনেক ইলাবোরেটেড হয়ে যাবে। সেমিনাল ভেসাইকেল বলে একটা জায়গা আছে, সেইখান থেকে সিক্রেশন হয়। হ্যাঁ, কুপার গ্ল্যান্ড বলে একটা জায়গা আছে, সেখান থেকে নিয়ে সবটা মিশে, এবং তার আলাদা আলাদা পারপাস আছে, হ্যাঁ, সেগুলো প্রত্যেকটা কাজ আছে, সেইগুলো মিলে টোটাল মিলে সিমেন্টটা তৈরি হয়।
এবারে যখন একটি 20-21 বছর 22 বছরের ছেলে সে বারবার সামহাউ সেক্সুয়ালি এক্সপোজড হচ্ছে অথবা হচ্ছে না, এমনও হতে পারে, তো সেই ক্ষেত্রে তার ওই গ্ল্যান্ডগুলো থেকে সিক্রেশনের পরিমাণ বেড়ে যায় এবং ওই বয়সে এমনি সিক্রেশন বেশি হবে, সেটাই স্বাভাবিক। তো সেইটাই ওই যে একটা এরকম ভিসকাস একটা জিনিস, হ্যাঁ, ভিক্সিড একটা পদার্থ যে বেরিয়ে আসে, সেইটাতে কোনো রকমভাবে দুর্বল হওয়ার কোনো গল্প নেই এবং সেটাই প্রায় স্বাভাবিক। তো সেইটা বোঝানো খুব মুশকিল হয়। তো সেইটা বোঝানো যে না বাবা এইটার জন্য দুর্বল, না আমি তো এই দুর্বল হয়ে যাচ্ছি, আমার তো এই তো দেখুন আমার এই ওজন ছিল, সত্যি প্র্যাকটিক্যালি ওজন এত ধারণাটা তীব্র, হ্যাঁ, যে না এইটা হচ্ছে এবং আমি দুর্বল হয়ে যাবই, এবং বাড়ির আশেপাশের লোকজনও যদি বা কাউকে বললো সে আরও ভয় খাই দিল যে তোর তো সব শেষ হয়ে গেল, তুমি তো গেলে, তাহলে সে আরও দুর্বল হয়ে গেল। সে প্রথমত যেতে পারছে না, একটি 20 বছরের ছেলে কি একটা 17-18 বছরের ছেলে, সে কাউকে এটা খোলাখুলি ফেস করতে পারছে না। যখন ফেস করছে তার 2 বছর 3 বছর পেরিয়ে যাচ্ছে, সে হয়তো যে তার কাকাকে বললো, সেই কাকা আবার সে বললো হ্যাঁ তোর তো তাহলে পুরো রক্ত জল হয়ে সব বেরিয়ে যাচ্ছে, কাকা তো আগেই দুর্বল হলো, এই সমস্যা আমার ওই বন্ধু তো, হ্যাঁ কি বলি ভাইপো, তোর তো তুই তো মোটামুটি গেছিস, হ্যাঁ এবার বিয়ে শাদী করার পরে তোর বাচ্চা কাচ্চা বা কিভাবে হবে, বংশ তো লোপ হয়ে যাওয়ার মতো অবস্থা দাদার। তো সে আরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, সে বন্ধুকে বললো, সে বন্ধুরও এরকম ধারণা, সে শুনেছিল যে 20 ফোঁটা রক্ত থেকে নয় 30 ফোঁটা রক্ত থেকে বীর্য তৈরি হয়, 1 ফোঁটা। একটা খুব ছেলেদের প্রশ্ন করতে চাই, যেটা একটা ধারণা রয়েছে, বা ঠিক কি ভুল আপনি বলবেন, যে বীর্যের সাথে আমাদের এনার্জি এবং শক্তির সম্পর্ক রয়েছে, তাই যদি কেউ বেশি মাস্টারবেট করে তার নাকি উইক লাগে, এনার্জি কমে যায়, সে আগে 10 কেজি তুলতে পারতো এখন 5 কেজি। এটা একদম ভুল ধারণা, হ্যাঁ কি বলছেন? একদম ভুল ধারণা। যেরকম সাহিত্যে দেখবেন শৌর্য বীর্যের প্রতীক এরকম বলা হয়, তো এটা কি সুষুম্না কাণ্ড দিয়ে বীর্যের ক্ষমতা ওঠে, হ্যাঁ এরকম সব লেখা থাকে, আধ্যাত্মিক জায়গায় সেটা বলা হয়। তো আপনি সায়েন্টিফিক্যালি এক্সপ্লেইন করুন যে এনার্জির সাথে বা স্ট্রেংথ বা ক্ষমতার সাথে কি বীর্যের সম্পর্ক রয়েছে, নাকি এটা অন্য একটি পদার্থ? অন্য একটি পদার্থ, এটা তৈরি হচ্ছে টেস্টিসের, হ্যাঁ মধ্যে বীর্যটা তৈরি হচ্ছে, সেইটা গিয়ে টেস্টিসের উপরে একটা খোলা জায়গা আছে, একটা প্যাকেটের মতো আছে, সেখানটাকে বলে এপিডিডাইমিস। তার মধ্যে এই বীর্যটা এসে সব কানেকশানে সরু সরু কানেকশানের মধ্যে এপিডিডাইমিসের এসে জমা থাকে এবং সেইটা ওইখানে যে অনেকখানি ম্যাচিওর হয়, পুরো ম্যাচিউরিটি ইজাকুলেশনের পরেও হতে থাকে, কিন্তু ওই জায়গায় এসে ম্যাচিওর হয়। এবারে ওইটা ওখানে রয়ে গেল, যদি সে সেক্সুয়ালি অ্যাক্টিভেট না হলো তাহলে ওইটা যে অটোমেটিক্যালি ম্যাক্রোফাজ বলে এক ধরনের শরীরের সেল আছে, সেই সেলগুলো ওই বীর্যটাকে 60 to 90 ডেজের মধ্যে খেতে শুরু করবে, কারণ সেটা বয়স হয়ে যায়, বীর্যরও তো আয়ুকাল আছে, রক্ত যেমন লোহিত রক্তকণিকা ম্যাক্সিমাম 120 দিন বাঁচবে, তাহলে তারপরে হবে কি নিজে নিজে নষ্ট হয়ে যাবে। আমরা ব্লাড ডোনেশনের সময় বলি না যে আপনি ভাবছেন যে রক্ত আপনার থেকে যাবে, সেটা তো নয়, সেটা অটোমেটিক্যালি শরীরই আপনার নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, তাহলে তার আগে আমি কাউকে দিয়ে প্রাণ বাঁচান, হ্যাঁ এখানে ভিকি ডোনার হতে বলা হচ্ছে না, কিন্তু হচ্ছে ওইটা যদি নাও বেরোয় তাহলে অটোমেটিক্যালি ওই ম্যাক্রোফাজগুলো ওই আর আপনার স্পার্মগুলোকে খেয়ে নেবে, তাহলে এর সাথে কোনো ব্যাপার নেই। যেটা ফার্মগুলোর এনার্জির জন্য ফ্রুক্টোজ বেরোয়, সেমিনাল ভেসাইকেলে বেরোয়, এই সব ক্যানেলগুলোতে থাকে, কিন্তু এরকম ব্যাপার নয় যে আপনার সিমেন বেরিয়ে যাওয়ার পরে এবং আগে তার ক্ষমতার শারীরিক ক্ষমতা কম হবে, হ্যাঁ এবারে সেই বেরোনোর পদ্ধতিতে সে কতটা এনার্জি লস করলো সেটা আলাদা জিনিস, কিন্তু সিমেন বেরিয়ে যাওয়ার জন্য সে যে দুর্বল হয়ে গেল, অথবা মাস্টারবেট করা তো স্বাভাবিক ঘটনা, একদম খোলাখুলি বলতে গেলে ওপেনলি আলোচনা করা উচিত, হ্যাঁ সেইটা একটা ছেলে বড় হচ্ছে সে মাস্টারবেট করবে, সেইটার মধ্যে কোনো রকম তার মধ্যে হীনমন্যতা দিয়ে দেওয়াই উচিত নয়, অ্যাডিকশন মানে সে সব ছেড়ে দিয়ে সে বিয়ে হচ্ছে, সেটা তার থেকে বরং তাকে স্বাভাবিকভাবে বুঝিয়ে দেওয়া উচিত যে এটা স্বাভাবিক, এর মধ্যে কোনো রকম হীনমন্যতায় ভুগবে না এবং সেটা স্বাভাবিক ঘটনা, তাকে উৎসাহিত করার ব্যাপার নেই, কিন্তু মানে সারাক্ষণ ধরে সে ওই নিয়ে পর্নোগ্রাফি নিয়ে পড়ে থাকবে এরকম ব্যাপার না, কিন্তু জিনিসটা কোনোভাবেই এরকম ব্যাপার নয় যে সে দুর্বল হয়ে যাবে। একদিন অষ্টমীর দিনে ডিউটি দিচ্ছি, কেউ ডিউটি দেয়নি, সে রাত্রেবেলায় মানে সারা রাত ডিউটি দিচ্ছি, সপ্তমীর রাতে অষ্টমীতে একটা ছেলে এলো, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এসে বললো আমার সর্বনাশ হয়ে গেছে, আমার একদিকে টেস্টিস হচ্ছে কিছুভাবে ঝুলে গেছে, ঝুলে গেছে মানে দিয়ে দেওয়া বলো, না আপনি আসুন, এই ভেতরে আসুন, দেখুন যে আমার একদিকে টেস্টিস ওপরে একদিকে নিচে, এটাও অ্যানাটমিক সঠিকভাবে না জানা থাকলে হঠাৎ সে একদিন আবিষ্কার করলো,
হ্যাঁ, যে আমার এরকম টেস্টিস একটা উপরে আছে একটা নিচে আছে, সেই নিচে থাকাটাই স্বাভাবিক, তার পেছনেও সায়েন্স আছে। দুটো যদি কাছাকাছি থাকে তাহলে তাদের মধ্যে রাবিং হওয়ার চান্স বেড়ে যাবে, সেগুলো টেম্পারেচার ঠিকমতো মেনটেন হবে না, তার ভেনগুলো ওইভাবে ওইদিকে সার্কুলেট করে আছে যাতে উপরে নিচেই থাকে, এবং সেটাই স্বাভাবিক, সেটাও জানা দরকার। এই ছোটো ছোটো হঠাৎ করে কেউ আবিষ্কার করলো, তাকে কোনোদিন ওই নিয়ে কেউ কথাও বলেনি, যে হঠাৎ একদিন আবিষ্কার হয় ভাই আমি তো ব্যতিক্রমী মানুষ, আমার একটা উপরে একটা নিচে, হ্যাঁ সেই ব্যতিক্রম সে চলে এলো ডাক্তার, এটা হয়েছে আমার সাথে। তবে আমার মাথায় তাই তো বটে, মানুষ সত্যি সত্যি, আর না কেউ যদি না বলে তাহলে জানবে কি করে? আর একদম এলে একদম তাকে এইগুলোই কেউ বলে না বলে স্যার এই ডিজিজ গুলো একদম মানে আমাদের খেয়ে নিচ্ছে। হ্যাঁ, তাকে আমি বকে দিলাম সকালবেলা, "এই, কিছু জানিস না", কিন্তু কিছু জানবে কি করে? আরেকটা প্রশ্ন ডাক্তারবাবু, যে অনেকদিন মাস্টারবেট না করলে নাকি বীর্য মাথায় উঠে যায়, এটা কি সত্যি কথা? বীর্য গ্যাস মাথায় উঠে যাওয়া তাও নয়, মানলাম যে এই আছে স্টমাক এখান থেকে উঠছে, হাঁটুতে কি করে নেমে আসে? অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, মানে সে হাড় পুরো হয়ে গেছে, হঠাৎ হঠাৎ করে আওয়াজ হচ্ছে, বলছে ওই যে গ্যাসটা ভেতরে আছে, পেটের গ্যাস হাঁটুতে গেছে, ওটা যখন যাচ্ছে গ্যাসটা টিক 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 করে লিক করে করে এরকম করে করে আওয়াজ হচ্ছে। আমি তোমার গ্যাসে কোনো কানেকশন নেই, পেটের স্টোমাকের গ্যাসই কি ইন্টেস্টাইনের গ্যাস? হ্যাঁ, গ্যাস তৈরি হয় ইন্টেস্টাইনের ভিতরে অপাচিত যে খাদ্যগুলো থাকে তার মধ্যে ব্যাকটেরিয়াল নানান রকম প্রতিক্রিয়া, হ্যাঁ, তাহলে বা অ্যারোফেজিয়াতে যে খাওয়ার সময় যে হাওয়া স্টোমাকের ভেতরে ঢুকলো সেখান থেকে, আর কোনো অন্য রাস্তা কোনো, সেইটার কোনো কানেকশন নেই যে সেইটা গিয়ে মাথায় উঠে যেতে পারে, সেরকম কোনো রাস্তা ওপরওয়ালা বানায়নি। আর বীর্য আর বীর্য ওঠারও কোনো এরকম রাস্তা, এরকম কিছু শান্ট, হ্যাঁ, যে এরকম সেরিব্রো পেরিটোনিয়াল শান্ট এরকম বানানো আছে, যেমন বানানো হয় সার্জনরা বানায়, ওইরকম কোনো শান্ট নেই যে এরকম যে স্পার্মের সাথে আর মাথার ভেন্ট্রিকেলের কোনো শান্ট আছে, এরকম কিছু প্র্যাকটিক্যালি নেই। অনেক টিনেজার্সরা আমাদের এই অনুষ্ঠানটা দেখে, যেহেতু ডাক্তারবাবু বললেন যে না আচ্ছা মাস্টারবেশনের সাথে এনার্জির সম্পর্ক নেই অথবা ব্রেনে হয় না, তো সঙ্গে সঙ্গে উৎসাহিত হয়ে অনেকেই হতে পারে যে আচ্ছা চলো তাহলে আমরা এখন রোজ মাস্টারবেট করব, বহু করব। তো এটা কিন্তু একটা অ্যাডিকশন, এবং এর হয়তো ডিরেক্টলি আমরা যেই সাইড এফেক্টটা বলছি সেটা নেই, কিন্তু এর কিন্তু মানে ওভারডুইং ইট অনেক সাইড এফেক্ট রয়েছে, তার মধ্যে ইরেকটাইল ডিসফাংশন থেকে শুরু করে আরো অনেক রকম পিনাইল ইনজুরিও হতে পারে। ও মাই গড 2 যে সিনেমাটা, সেটা এটা নিয়ে, যেখানে একটি টিনেজার না বুঝতে পেরে আউট অফ কিউরিওসিটি সে অনেক মানে অনেকবার মাস্টারবেশন করে, এবং তাকে হসপিটালে নিয়ে যেতে হয়, এবং এটা একটা বিস্তারিত সাবজেক্ট। তো যে সমস্ত টিনেজার্সরা দেখছো আমাদেরকে এটা শুনে কোনোভাবে তোমাদের কাছে যেন মিস ইনফরমেশন না পৌঁছয়, আমরা জানি আউট অফ কিউরিওসিটি এটা একটা প্লেজার, সেলফ লাভ, হোয়াট এভার ইউ সে, এটা কোনো অন্যায় নয়, নর্মাল ফেনোমেনন, বাট ডোন্ট গেট অ্যাডিক্টেড অর ডোন্ট ওভারডু। ওকে, আপনার কাছে গ্রামের মানুষরা এসে ইরেকটাইল ডিসফাংশনকে কিভাবে বোঝায়? ব্যাপার হচ্ছে যে যারা কম বয়স তারা এসে বলে যে এরকম ভাইগ্রা বা এরকম কিছু আমাকে একটা দিতে হবে, নাহলে এরকম প্রবলেম হচ্ছে, তো তাদেরকে দেখা যায় বেশিরভাগই ইরেকটাইল ডিসফাংশন কিন্তু সাইকোলজিক্যাল, আর তাদেরকে বোঝানো বা কী অবস্থা দিয়ে ফেস করছে, হ্যাঁ, সেটার একটা ব্যাপার আছে। হয়তো নিউলি ম্যারেড এসে বললো যে 2 দিন আগেও আমি দিব্যি সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিলাম, হ্যাঁ, ওভার অ্যাক্টিভিটির জন্য, তো তারপরে হিস্ট্রি পাওয়া যায়, দেখা যায় 3 দিন তুই রেস্ট নে, তারপরে দেখ আবার তুই ফিরে আসবি, এরকম ব্যাপার হয়, এবং খোলাখুলি সেটা আলোচনা করা এরকম হয়। এবং অনেক যারা অনেক বয়স হয়ে গেছে এরকম প্রচুর মানুষ আছেন যারা আমার কম্পাউন্ডারকে বলে বাপ একটু বাইরে যা একটু ডাক্তারের সাথে, বা যে সিস্টার যিনি আমাকে অ্যাটেন্ড করছেন তাকে বলে বাপ বাইরে যাও মা, আমার ডাক্তারের সাথে কথা আছে। তারপরে এটা বলেন যে এরকম দীর্ঘদিন এরকম এই অসুবিধা হচ্ছে, তো এবং এই পেশেন্টের সংখ্যা তো বেড়ে যাচ্ছে না, কারণ আমরা ডায়াবেটিস একটা ইরেকটাইল ডিসফাংশনের একটা বড় কারণ, হাইপারটেনশন, এত অ্যাংজাইটি ডিপ্রেশন মানুষের যে এইরকম হচ্ছে। বা কেউ আবার অত বলতে পারে তোমার এরকম কাকিমাতে খুব রাগ করছে, হ্যাঁ, এরকম খুব রাগ করে বুঝে নিতে হয় যে এরকম ওষুধ, তাকে তখন বোঝানো হয় যে না এই সব এজেতে গিয়ে আপনি এরকম ভাইগ্রা যথেচ্ছ নিতে পারেন না, তার আরও কিছু এখন ওষুধ আছে যেগুলো তুলনামূলক অনেকটা সেফ, হ্যাঁ, এবং সেগুলো একটু স্লোলি কাজ করে, কিন্তু কাজ ডেফিনেটলি করে, এবং সাইকোলজিক্যালি তাকে কনফিডেন্স দেওয়া, এই ব্যাপারগুলো করতে হয়, এবং তারা সেগুলো বোঝেনও যে না আপনি হার্টের এই ওষুধগুলো খাচ্ছেন, হ্যাঁ, আপনি নাইট্রোগ্লিসারিন খাচ্ছেন, এরকম হার্টের এরকম অসুবিধা আছে, করোনারি আর্টারি ডিজিজ আছে, জেঠু কি কাকু এইভাবেই বলি আমি, হ্যাঁ, যে কাকু এটা খেলে একটু অসুবিধা হবে। আরে ডাক্তারবাবু, এখন সেলফ মেডিকেশন, আপনি এতক্ষণ বলছিলেন আপনার কাছে রুগী আসে এই ইরেকটাইল ডিসফাংশন বা অন্য কোনো এমন কোনো জিনিস যেটা সবাইকে বলতে পারেন না, কিন্তু অনেকে তো আছে সেলফ মেডিকেশন, ওষুধের দোকানে যায়,
গিয়ে ওই মোবাইল ঘাটাঘাটি করে সব ইনফরমেশন পেয়ে যায়, বলে বাবা এটা এক পাতা দে। মোবাইলে তো তাও আপনার গুগল সার্চ করলে কিছু হলেও তার সায়েন্টিফিক বেসিস আছে। হ্যাঁ, সেলফ মেডিকেশন আমার সাথে চলুন না ওখানে, আমার গ্রামে তো সেখানে সেলফ মেডিকেশন এমন, আমি যখন প্রথম এলাম এবং এই নিয়ে আমাকে প্রচুর শত্রুতা ফেস করতে হচ্ছে যখন এলাম প্রথম, দেখলাম যে গ্রামের অনেক মেয়েরা তারা হচ্ছে যে নিজে সুন্দর হবে বলে, সুন্দর মানে কি ফর্সা হবে বলে একটা বিশেষ ধরনের ক্রিম মাখে, যেটা কোনোভাবেই মুখে মাখা চলে না এবং রোগা থাকা চলবে। ভারতীয়দের যতই বলা হোক এখন স্লিম হওয়ার ব্যাপার, কিন্তু মোটা হওয়ার একটা অ্যাট্রাকটিভের সাথে মোটা এবং ফর্সা হওয়ার একটা সম্পর্ক কোনো না কোনোভাবে গুলিয়ে দেওয়ার ব্যাপার আছে। এবং সেখানে পাম বড়ি বলে এক রকমের ব্যাপার চলতো। পাম বড়ি মানে পাম্প দেবে, রোগা মেয়ে সুন্দর হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে, মুখে একটা লালি আসবে, এক ধরনের ক্রিম মাখবে আর সঙ্গে সে পাম বড়ি খাবে। তো এরকম প্রায় আমি চেম্বার করছি, সেই এটা 11-12 সালের কথা বলছি, আমি সেই স্টার্ট করেছি। আমি শুনছি যেরকম পাম বড়ি খেতে, কেউ এসে পেশেন্ট বলে পাম বড়ি, প্রথম না মাথা নেয়নি আমি, তারপরে আমি পাম বড়ি কী বড়ি খেতে নিয়ে এসো, তারপরে দেখে তো আমি অবাক যে একদম হেভি ডোজে স্টেরয়েড, হ্যাঁ স্টেরয়েড খেয়ে যাচ্ছে দিনের পর দিন, এবং তাতে করে কি হচ্ছে, স্টেরয়েড খেলে মুখ টুক ফুলে যাবে, হ্যাঁ চোখ মুখ ফুলে যাবে, এরকম মোটা হবে। তো এই পাম বড়ি এবং সেইটাকে বন্ধ করার জন্য, এবং তখন সমস্ত জায়গাতে পাওয়া যেত, ইভেন কি এমনকি মুদিখানির দোকানে তো পাম বড়ি রাখা হতো, যে এরকম এসে হলো পাম বড়ি, অনেক ক্যাজুয়াল ব্যাপার, যে খাবো আর সৌন্দর্য বেড়ে যাবে। আর মুখেতে এক ধরনের মলম লাগানো হতো, একটা ওই স্যালিকল টাইপের, মানে স্যালিসাইলিক অ্যাসিড টাইপের একরকম, তাহলে চামড়াটা উঠে যাবে, হ্যাঁ বেটনোভের একদম স্টেরয়েড দিয়ে লালচে পাড়া হয়ে যাবে, এবং ওই লালিমা কিছুদিন পরে তোমার কালিমা হয়ে যাবে, ওই লাল হয়ে যাবে কিছুটা, তারপরে আবার আস্তে আস্তে কালচে হয়ে যাবে, তারপরে আবার বলবে এটা মেচেতার দাগ হয়েছে, ওটাকে আবার তোলার জন্য আবার ওই স্যার ভালো বলতে পারবেন, ডার্মাটোলজিস্ট স্যার, যে ওইটাকে কীভাবে কী করতে হবে সেটা নিয়ে তৈরি করে, মানে এই ভুল ওষুধ, আপনি ওই যে ইরেকটাইল ডিসফাংশন বললেন, এটার জন্য ভুল ওষুধ খেয়ে সাংঘাতিক, হার্টের পেশেন্ট খেয়ে নিয়ে সাংঘাতিক বাজে অবস্থায়, একদম বিচ্ছিরি রকমের হাইপোটেনশন নিয়ে একদম প্রেসার ফল করে গেছে, সাংঘাতিক অবস্থায় এসে আমাদের কাছে এসে হাজির হয়েছে যে এইরকম পরিস্থিতি। আপনার ডায়রিয়াতেও গ্রামাঞ্চলে খুব কমন। তো ডায়রিয়াতে দেখা গেল যে সেই পেশেন্টের এত ডায়রিয়া হচ্ছে, এমনি ইউরিন বন্ধ হয়ে গেল না, একটা অ্যাকিউট রেনাল ফেলিওর স্টেজে পেশেন্ট আছে, তখন তার চিকিৎসা কী চলে গ্রামে এখনও পর্যন্ত, ডায়রিয়ার ওপর তো শুধু অ্যামিকাসিন ইঞ্জেকশন চলে। অ্যামিকাসিন দিলে আপনি জানেন যে রেনাল কম্প্রোমাইজড হলে আরও রেনাল কম্প্রোমাইজড হয়ে যাবে, তখন এমন একটা রেনাল কম্প্রোমাইজড অবস্থায় পেলাম যে সে আর ইউরিন হচ্ছেই না, পেশেন্টের ইউরিয়া ক্রিয়েটিন চর্চা করে বাড়ছে, সেই অবস্থায় নার্সিংহোমে পেশেন্ট ভর্তি রেখে, মানে সেই মাথার চুল ছিঁড়ে দেওয়ার মতো অবস্থা, যে শুধু মানে প্রয়োজন ছিল না, একটু যদি সচেতন হয়ে ওআরএস খাওয়াতি, কিছু যদি না করতেন তাহলে এরকম অনেক ভালো হতো। ওআরএস খাওয়ানো হয়নি, শুধু অ্যামিকাসিন ইঞ্জেকশন দেওয়া হয়েছে, জেন্টামাইসিন ইঞ্জেকশন দিয়ে পুরো একদম রেনাল ফেলিওর অবস্থায় এসে আমাদের কাছে হাজির হতে বললে ভুল হবে, এখনও হাজির হয়। কালকেও আমি পেশেন্ট দেখেছি এরকম, যে সাংঘাতিক, এখনও ভর্তি আছে পেশেন্ট। তো এইরকমভাবে যে ইউরিন আউটপুট পুরো বন্ধ হয়ে যায় এবং সেটাকে আরও খারাপ অবস্থায় পৌঁছে দেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, সেলফ মেডিকেশন অত্যন্ত বিপজ্জনক জিনিস, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেলফ মেডিকেশন করতে গিয়ে অনেক সময় ভুল ভ্রান্তি হয়। আর এই গুগলের যেটা বললেন, এটা আমার একবার সাংঘাতিক রকম বাজে পরিস্থিতি আমার হয়েছে, যে একটি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের পেশেন্টকে মেটফর্মিন করেছিলাম, পেশেন্টের ওজন 103 কেজি, 18 বছর বয়স, তো তার মেটফর্মিন লেখা হয়েছে এবং তার ওই ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যেই মেটফর্মিন পড়ে, কারণ ওজন কমানো পলিসিস্টিক ডিজিজের একটা বড় ট্রিটমেন্টের মধ্যে পড়ে। হ্যাঁ, তো মেটফর্মিন, তারপরে তিনি গুগল সার্চ করে তিনি একজন এসে তিনি বললেন, জানেন আমি কে, এরকম আমার মেয়েকে লিখে দিয়ে, আপনি কে জানার আমার দরকার নেই, রোগ এবং রুগী নেই তো আমার কারবার, আপনি কে জানার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, তিনি নিয়ে যে আপনি সুগারের ওষুধ লিখে দিচ্ছেন এইটুকুনি মেয়েকে, সুগার হয়েছে, হ্যাঁ বাচ্চাদের এখন সুগার হচ্ছে প্রচুর, কিন্তু এইটা সুগারের জন্য লেখা হয়নি, একটা ওষুধ না কোথায় পেলাম, যে গুগলে যেটা পড়েছেন ওইটাকে আর একটু ধৈর্য নিয়ে পড়তে হবে, ওর মধ্যে লেখা আছে, গুগলে এমন নয় যে ইনফরমেশন নেই, আপনি ওটাকে পড়তে থাকুন, গুগলটাই পড়তে থাকুন, আপনাকে এরকম ডাক্তারদের ফার্মাকোলজি বই কেনার দরকার নেই, ওটা পড়তে থাকুন, একটু ধৈর্য নিয়ে পড়ে আমাকে কলটা করুন বা আমার চেম্বারে এসে বলুন। এই জিনিস আমরাও ফেস করি, প্যারাসিটামল লিখে দেওয়া হলো, প্যারাসিটামল ব্যথা কমানোর জন্য লেখা হলো, তো সে পেশেন্ট বলছে যে ডাক্তার আমার তো জ্বর হয়নি, আমাকে এটা কেন লিখছেন, মানে তাকে অ্যানালজেসিক আর অ্যান্টিপাইরেটিক তাকে তো বোঝানো যাবে না,
কিন্তু সে শুধু জানে যে এই প্যারাসিটামলটা দেওয়া হয় জ্বর কমানোর জন্য। প্যারাসিটামলটা জল কমার জন্য, সেটা ফেস করতে হয় আমাদের। যেমন অস্টিওআর্থ্রাইটিসের ওর প্রোটোকলেই আছে যে আপনার বয়স্ক মানুষের অস্টিওআর্থ্রাইটিসে 1 গ্রাম করে প্যারাসিটামল দেওয়ারই কথা। তো প্যারাসিটামল বলে এটা এত ডোজের ওষুধ দিয়ে দিচ্ছ, হ্যাঁ 1000 মিলিগ্রাম লেখা আছে, বলে এত বেশি ডোজের দিয়ে দিয়েছেন আপনি, সেটাকে আবার কেটে 1 গ্রাম করে দিতে পেশেন্ট খুব খুশি হয়ে গেল। আর একটা জিনিসও হয়, সেটা হচ্ছিল যেটা এক্ষুনি ডোসেজের কথা বললেন, মানে ধরুন আপনি কোনো একটা 3 বার করে 5 দিন, 3 বার করে 7 দিন খাওয়ার ওষুধ, সেটা ধরে বলে ডাক্তার 3টে করে 5 দিন 7 দিন লিখেছে, চলো 2টো করে খেয়ে নিই। এই জিনিসটা পান এইটা আপনি? সাংঘাতিক ফেস করতে হয় আপনার প্রেসারের পেশেন্ট যারা আছে তাদের জন্য। প্রেসারের পেশেন্টরা কী করলো, 190/100 হচ্ছে বিপি পাওয়া গেল, দিয়ে সেই পেশেন্টটা দেখা গেল যে 15 দিনের মেডিকেশনে বিপি এসে গিয়ে দাঁড়ালো 130/80। আমরা সেটা চাইছি বলি, সেইটা সঙ্গে সঙ্গে পেশেন্ট ক্যালকুলেট করে নিল যে তাহলে তো 130/80 অর্ধেক, তাহলে আমি একদিন অন্তর অন্তর ওষুধগুলো খাবো। ইনহেলারের ক্ষেত্রেও এটা সত্যি, এবং এটা মারাত্মক জিনিস। হ্যাঁ, একদিন অন্তর অন্তর, তাহলে জিগজ্যাগ ওয়েতে প্রেসারটা কিন্তু কন্ট্রোল হচ্ছে। তাকে আবার বোঝাতে হয় যে আপনি যদি কম খাবেন ভাবেন, তাহলে আজকে আপনি সোমবারে প্রচুর খেয়ে নিলেন, আর আপনি বুধবারে গিয়ে আবার আপনি খাবেন, মঙ্গলবারটা স্কিপ করবেন, না আমি তাহলে খাবারটাকে তাহলে আপনি কি করবেন, টোটাল অর্ধেক খাবার যদি আপনি ভাবেন, অর্ধেক যদি ডোজ আপনি ভেবেইছেন, তাহলে আধখানা করে আপনাকে প্রতিদিন ডোজটা করতে, প্রতিদিন অতক্ষণ তো ওর হাফ লাইফ নয়। হাফ লাইফ বললে তো বুঝবে না যে মানে অতক্ষণ তো ওটা কার্যকরী নয়। তাহলে প্রেসারটা কি হলো, একবার সুন্দর কন্ট্রোল হলো, তারপরের দিনে আবার বেড়ে গেল, তাহলে এরকম জিগজ্যাগ হয়েতে আপনার প্রেসার কন্ট্রোল হলো, যেটা আর্টারির জন্য অত্যন্ত ক্ষতিকর। হ্যাঁ, আমরা যে ক্ষতি আটকাতে চাইছি উল্টে ক্ষতি বেড়ে যাবে। সুগারের পেশেন্টের ক্ষেত্রেও তাই, একদিন অন্তর অন্তর আমরা ইনহেলার এই শীতেতে বললেন যে ইনহেলার তো প্রচুর ইউজ করতে হয়। এবারে দেখা যাবে যে সেই গ্রীষ্মের শীতের শেষের দিকে, বসন্তকালে শেষ ইনহেলার ব্যবহার করেছিল, মাঝখানেতে আর সেরকম অসুবিধা হয়নি, বর্ষায় হয়তো 2-1 দিন হয়েছিল, তারপরে সেই বর্ষায় 2 দিন ব্যবহার করে সে আবার কোথায় রেখে দিয়েছে, ঝুল টুল ঝেড়ে নিয়ে এসে ইনহেলার পাম্প করে দিল। তারপর ডাক্তার সে হাঁপাতি ফোন আসছে, হ্যাঁ রাত্রে তখন হয়তো 1:30 বাজছে, কমছে না, কান দিয়ে মাকড়সা বেরোচ্ছে। কি হলো যে আমি তো ইনহেলার নিচ্ছি, আপনার লেখা, তখন কিন্তু আপনার রেসপন্সিবিলিটি, আপনার লেখা ইনহেলারটা ব্যবহার করছে এবং তার কমছে না। আমি তো এত মনে নেই আমার এতদিন আগে, আমি তো রেকগনাইজ করতে পারছি না, বুঝতে পারছি না। আপনি কি, আপনি কালকে আসুন, বলে এখন গেলে হবে না, আমি রাত্রে এখন 2:30 বাজছে, আমি এমনিই ফিরলাম 11টার সময়, ঠিক আছে কালকে সকালেই আসুন, আমি 7টায় চলে যাবো। দিয়ে এসে দেখা গেল যে সেই ইনহেলারটা 6 মাস আগে, সে ডেট পেরিয়ে গেছে, সে 6 মাস আগে শেষ ব্যবহার করেছিল, কেনা হয়েছে ধরুন 1.5 বছর আগে, সেটা চলছেই, সেটা শেষ হয়নি কিন্তু, দিয়ে আবার এই হয়েছে, তিনি এবার ঝুল টুল ঝেড়ে নিয়ে ব্যবহার করছেন, কমছে না, সে এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা ডাক্তার, যেহেতু আপনি প্যাথোলজিস্ট, তো আপনি যদি একটুখানি খুব সহজে গাইড করেন যে কিভাবে নিজের পটি মল সেটাকে অবজার্ভ করতে হয় এবং তার থেকে কি বোঝা যায়। যে দেখা গেল যে কোনো পেশেন্ট বলছে যে আমার পায়খানার সাথে রক্ত আসছে, আমরা তখন বলি যে স্টুলটা অবজার্ভ করো, পায়খানার পরে ফোঁটা ফোঁটা করে রক্ত পড়ছে না পায়খানার সাথে মেশা রক্ত আছে, দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, সেইটা লক্ষ্য রাখো যে পায়খানার সাথে পুরো ওপরে রক্তটা লেগে আছে কিনা, পুরো পায়খানাটার ভেতর পর্যন্ত রক্ত আছে কিনা, পায়খানাটা দেখো যে তার কালার কেমন, কনসিস্টেন্সি কেমন, এমন হলো যে সব সময়ই পাতলা হচ্ছে, তাহলে বুঝতে হবে যে এটা ক্রনিক একটা অ্যামিবিয়াসিস আছে, কি ক্রনিক একটা কোনো ইনফেকশন ক্রমশ হচ্ছে, এরকম হতে পারে। পায়খানার রং দেখা গেল পুরো সাদা, হ্যাঁ তাহলে বুঝতে হবে যে পেশেন্টটা এরকম অবস্ট্রাকটিভ কোনো জন্ডিস হচ্ছে কিনা, হ্যাঁ বা তাহলে কোনো একটা অবস্ট্রাকশন হচ্ছে, বাইল এসে সামহাউ গাটে মিশছে না, তাহলে কোনো একটা জায়গায় বাইল ডাক্টের কোনো একটা জায়গায় নিশ্চয়ই অবস্ট্রাকশন আছে, এরকম হতে পারে। হ্যাঁ, এই রকম স্টুলগুলো টেস্ট করা যেতে পারে, বাকি যে টেস্টগুলো সেগুলো তো মাইক্রোস্কোপে টেস্ট করা ছাড়া উপায় নেই। তো ডাক্তারবাবু, আমরা আরবান হেলথ সম্বন্ধে অনেক খবর পাই, তো আমরা একটু আপনাদের যেখানে আপনি প্র্যাকটিস করেন একটু গ্রামাঞ্চলে, এই যে স্বাস্থ্য ব্যবস্থা তার উন্নতির জন্য আর কি কি করলে ভালো হয়, আপনার সাজেশনটা একটু বলুন। গ্রামাঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সেলফ মেডিকেশন, সচেতন করতেই হবে। হ্যাঁ, প্রিভেনশন কিওরের থেকে ভালো আমরা সবাই জানি, কিন্তু প্রিভেনশনটা হবে কি করে, মানুষকে সচেতন হতে হবে যে কি থেকে হচ্ছে সেইটা সম্পর্কে একটা ধারণা। কিছুদিন আগে যেমন একটা আমার অঞ্চলে একটা জ্বর হচ্ছিল, যে জ্বরটা খুব বেশি আমি আগে পেতাম না, স্ক্রাব টাইফাস, প্রচুর মানে আমার কিছু না হলেও 80টা পেশেন্ট আমি এই বছরের স্ক্র্যাব টাইফাস পেশেন্ট দেখেছি এবং তাদের ট্রিটমেন্ট করেছি। এবার সমস্যা হচ্ছে যে জ্বর যত বেশি তত হচ্ছে পেশেন্টের দামি ওষুধ খাওয়ার প্রবণতাও বেশি। হ্যাঁ, পেশেন্ট তখন যে ওষুধের দোকানে বললো, এবং ওষুধের দোকানে যে ওষুধটা স্টোরড হয়ে আছে প্রচুর দামি, একটা হচ্ছে ফেরোপেনাম একটা ট্যাবলেট হয়তো আছে, সেটার 1200-1400 টাকা দাম। সামহাউ কোনো ডাক্তারবাবু তার কাছে 2 দিন বসেছিলেন এবং তিনি লিখেছিলেন বলে সে নিয়ে এসেছে, রয়ে গেছে, তারপর তোমার এত জ্বর
104-5 জ্বর হয়ে যাচ্ছে, তাহলে তুমি সেটা পোস্ট করে দেওয়া হলো। তো বা ইঞ্জেকশন গ্রামে দিতে শুরু করে দেবে, কিন্তু প্রপার রোগটার দেখা যাবে 7 টাকা দামি ডক্সিসাইক্লিনে তার জ্বরটা ভালো হলো, কিন্তু সেইটা হলো না। তাহলে সেই অ্যাওয়ারনেসটা দরকার যে এইরকম জ্বর হচ্ছে, সেই বার্তাটা পৌঁছে দেওয়া দরকার। যদি একটা কোনো পোকা কামড়ানোর মতো একটা ছোটো দাগ আপনার শরীরে পেলেও পেতে পারেন, অথবা গিয়ে আপনি অ্যাটলিস্ট আপনার যদি ফিস দিয়ে 300 টাকা 500 টাকা ভিজিট দিয়ে দেখাতে অসুবিধা হয়, অ্যাটলিস্ট আপনি জ্বরটার জন্য একজন এমবিবিএস ডাক্তারবাবুর কাছে যান, যিনি কিনা আপনার পাশের ব্লকে অথবা পাশের হেলথ সেন্টারে রয়েছেন। হ্যাঁ, গিয়ে তার কাছে অন্তত সাজেশনটা নিন। জ্বর 3 দিন 4 দিনের বেশি কেন অপেক্ষা করবেন, এবং সেটা মারাত্মক হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে সেইটা তার আগে পর্যন্ত অনেক ব্যবস্থা করা হলো। জ্বর আসার পরে হয়তো দেখা গেল কোনো পেশেন্টের সেপসিস হচ্ছে, সেই পেশেন্ট বুঝলোই না, শুধু ভেবে বলো প্রেশারটা কমে যাচ্ছে। প্রেশার দিয়ে যখন আসছে সাংঘাতিক রকমের অবস্থা হয়। কোনো পেশেন্ট হচ্ছে প্রেগনেন্ট, সে আর ডাক্তারের ধারে কাছেই গেল না। হ্যাঁ, দিয়ে সে হয়তো ভেবেছে যে একদম শেষকালে সে একবারে হাসপাতালে যাব, দেখা গেল তার একটোপিক রাপচার হয়ে গেল। এই ঘটনা কালকেই আমার পাশের বাড়ির ঘটেছে, এবং আমার সবচেয়ে আফসোস যে সে যদি একবার আসতো। হ্যাঁ, একটোপিক রাপচার, এবার সেটা জানেই না যে প্রেগনেন্সি, একটোপিক প্রেগনেন্সি বলে কিছু মারাত্মক এরকম ঘটনা ঘটতে পারে। এবং সবচেয়ে বড় কথা সেইগুলো সচেতন করা, যে রোগগুলোতে মারাত্মক বিপজ্জনক অবস্থা হচ্ছে সেগুলো। আমার এই ফেসবুকে যেটার জন্য আপনাদের পরিচয় দেখবেন, আমি সবসময় চেষ্টা করছি যে যাতে মানুষের মধ্যে এই যে সাংঘাতিক বিপজ্জনক অবস্থাগুলো থেকে হয় সেইটা সম্পর্কে অ্যাটলিস্ট জেনে রাখুক, জানাটা থাকুক, তবে তো ক্লিক করবে। না জানা থাকলে তো মাথাতেই কখনো আসবে না। এবং ডিসিশন মেকিং, যে ওই সময় কি করা উচিত, কি করা উচিত। হ্যাঁ, সবসময় আমার অঞ্চলে না আমি সত্যি আছি, এবং মানুষজন সত্যি আমাকে ভালোবাসে, এবং মানুষ সত্যিই আসে যে কোনো সমস্যা হলে যে জিজ্ঞাসা করতে আসে, এবং আমার চেম্বারে তাই বলাও আছে। তাহলে সেলফ মেডিকেশন প্রথমত হচ্ছে সেইটা সম্পর্কে অ্যাওয়ার করা দরকার, যে ওষুধ ভুল খেলে, ওই একদিন ইন্টারমিটেন্ট খেলে কি হবে, এই সম্পর্কে ক্রমাগত একটা ধারণা দেওয়া দরকার। বড় সমস্যা হচ্ছে যে প্যাথোলজি সেন্টার, প্যাথোলজিস্ট মানে গ্রামাঞ্চলে কিছু বোঝে না। আমি এখন এমডি প্যাথোলজিস্ট, কিন্তু আমি পুরোটাই আমার আর্ন করা যেখান থেকে আমার জীবিকা এবং পরিচয়, সেটা সবটাই জেনারেল প্র্যাকটিশনার হিসেবে করি, এবং তাতেই আমি হ্যাপি। ওটা আমার শখ, সেটা আলাদা কথা। কিন্তু কোনো একজন প্যাথোলজিস্ট যদি তিনি করবেন মনে করেন যে কোনো একটা গ্রামে গিয়ে আমি একটি প্যাথোলজি সেন্টার করব এবং সেটা আমি অনেস্টলি চালাবো, তাহলে সেইটার জন্য উপযুক্ত ব্যবস্থা হওয়া দরকার, যে যার গুরুত্বটা যাতে বোঝে, তিনি এমডি কত কাঠ খড় পুড়িয়ে করেছেন, এবং সেইটা সমাজের জন্য কতটা প্রয়োজন। হ্যাঁ, যে একটা এমডি প্যাথোলজিস্ট আসলে ওই যে বললাম যে সে একটা সিনেমার ডিরেক্টরের মতো তার গুরুত্ব, তিনি রোগটিকে সঠিক বলে দেন। তো সেইটা সম্পর্কে মানুষের ধারণা থাকা দরকার। তার সাথে এমনি গুলিয়ে ফেললে হবে না যে কেউ করে দিতে পারে, একদম ওরকম ব্যাপার নয়। তাহলে সেইগুলো সম্পর্কে ধারণা থাকা দরকার। কোন রোগের জন্য কতটা সাবধানতা অবলম্বন করব সেইটা জানা উচিত। কাউকে বলা হলো যে আপনি নুন কম খাবেন না, আপনার এত বেশি প্রেশার। সে বললো তো বাবা, নুন খাই না তো, আমি তো কাঁচা নুন খাই না, নুন তো আমি সেদ্ধ করে খাই। সেদ্ধ করে নুন খেলে কি নুন, আমি তো তরকারিতে নুন খাই, মুড়ি খাই, এরকম ভাত খাই না, কারণ আমার ওজন কমাতে হবে। ডাক্তার বলেছে হালকা খাবার টাবার খেতে, আমি আপনাকে মুড়ি খেতে বললো না, সেটা বলেনি, কিন্তু ওর সলিউশন ওটা মাথায় এসছে। আমার অঞ্চলে পূর্ব বর্ধমানে বলছি, প্রচুর মানুষ সারাদিন স্টেপল ডায়েট হিসেবে মুড়ি খেয়ে যাচ্ছে। মুড়িতে প্রচুর পরিমাণে, জানেন যে গ্লাইসেমিক ইন্ডেক্স কি সাংঘাতিক অবস্থা, অনেক বেশি। ভাত বা রুটির থেকে মুড়ি গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় 80-85 মতো। ভাতের তুলনামূলক অনেক কম, 70-72, ঠিক এক্স্যাক্ট ফিগারটা মনে নেই। আর রুটির ক্ষেত্রে একটু কম, তো সেইটা অত বেশি। তাহলে সুগারের পেশেন্টের যে মুড়ি খাওয়া চলে না, এইটা আপনি বোঝাতে পারবেন না। মুড়ি খেলে যে ওয়েট কমে এরকম যায় না, সেটা বোঝাতে পারবেন না। তখন আবার গুগল সার্চ করবে, বলবে যে লো ক্যালোরি ডায়েট বলছে। লো ক্যালোরি কী করে হবে? সেটা ওজনটা মাপা হচ্ছে যে আপনার কাপ হিসেবে, যে 1 কাপ মুড়িতে ক্যালোরিটা কম আছে, কিন্তু ওজন হিসেবে মাপা হচ্ছে না। আপনি যে পরিমাণে মুড়ি খাচ্ছেন সেটা গুগল বাবা জানে না। আপনি মুড়ি খাচ্ছেন পুরো উঁচু করে, থালা উঁচু করে, ধামা ধরে। তাহলে সেইটা পরিমাণে তেল চপচপে করে যে মুড়ি খাচ্ছেন, তাহলে এই যে সচেতনগুলো, ছোটো ছোটো বিষয়গুলো সচেতনতা হওয়া দরকার। আবার ধরুন বললো আমি তো খাই না, এখন তো আর এরকম চিনি খাওয়া সব ছেড়ে দিয়েছি, চিনি, কিন্তু ওই খাওয়ার পরে আমি এখানে কোল্ড ড্রিঙ্কস খাই। কোল্ড ড্রিঙ্কস খেলে আপনার কী বলে হজম হতে সুবিধা হয়, এবং কীভাবে হজম কোনোভাবে হতে সুবিধা করে না। এবং কোল্ড ড্রিঙ্কসে আপনার সুগার আছে, সুগার ওটাও ঝাঁঝালো জিনিস, ওতে কী করে সুগারের কোল্ড ড্রিঙ্কসের যে সুগার আছে সেইটা হচ্ছে গিয়ে জেনুইনলি ফ্রুক্টোজ, তার পিছনে বায়োকেমিস্ট্রি আছে, কারণ ফ্রুক্টোজ অনেক মিষ্টি সাধারণ গ্লুকোজের থেকে। তাহলে ওইটা অনেক বেশি ইকোনমিতে ওদের পোষায় যারা প্রোডাকশন করে। তাহলে ওইটা আমি ডিটারজেন্ট ওইসব ছেড়েই দিলাম, যদি শুধু চিনিটাই
ধরি, তাহলে ওটা সবচেয়ে খারাপ ধরনের চিনি, যে ফ্রুক্টোজ আমাদের লিভারের 12টা বাজিয়ে দেবে। হ্যাঁ, তাহলে আপনার কোনোভাবেই হচ্ছে এটা অ্যালাউ করা উচিত না। কিন্তু মানে বোঝানো, সচেতন হওয়া দরকার, কিন্তু খাওয়ার পরে একটুখানি ভালো ঢেকুর উঠবে এবং খাওয়া হজম হয়ে যাবে। এই জন্য বিরিয়ানির পরে যদি বিরিয়ানির একটুখানি পরে cold drink একটু না কোল্ড খাওয়া হয়। ড্রিঙ্কস, হ্যাঁ সেটা আকর্ষণীয় হতে পারে কিন্তু স্বাস্থ্যকর নয়। কত সাংঘাতিক একটা কথা বললেন ডাক্তারবাবু। আপনারা এটা বোঝার চেষ্টা করুন। আমি জিজ্ঞেস করলাম যে এই গ্রামীণ অঞ্চলে কিভাবে স্বাস্থ্য একটু উন্নতি, মানে স্বাস্থ্যের পরিষেবাটা কি করে একটু উন্নত করা যায়। ডাক্তারবাবু যে জিনিসটা বললেন সেটা কিন্তু আপনারাই করতে পারেন। যে জিনিসগুলো ডাক্তারবাবু বললেন, যে ডাক্তারবাবুদের কথা শোনা, যে কোনো জায়গায় গিয়ে যে কারোর কথা শুনে একটা ওষুধের দোকান থেকে কিছু ওষুধ কিনে নিয়ে খেতে শুরু করে দিলাম, ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছিল সেগুলোকে কমিয়ে দিলাম নিজে থেকে, এই জিনিসগুলোই যদি না করেন, আর ওই যেটা বললেন ডাক্তারবাবু যে কোনো ভালো ডায়াগনস্টিক সেন্টার, কোনো প্যাথোলজিক্যাল ল্যাব, সেখানে গিয়ে যদি আপনারা সঠিকভাবে যদি আপনাদের এই রক্ত পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাগুলো করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এতে অনেক উপকৃত হবেন। গিয়ে টেস্ট করান, সবসময় ল্যাবরেটরিতে গিয়ে টেস্ট করান, এবং প্রয়োজন হলে প্যাথোলজিস্ট তিনি বসেই আছেন অগাধ জ্ঞান নিয়ে, আপনাকে বলবেন বলে যে তিনি কি দেখলেন, আপনি বললেন নিশ্চয়ই তিনি বলবেন যে আমার কি দেখলেন ডাক্তারবাবু, ভয়ের কিছু আছে কিনা, সেটা পাশের লোককে না জিজ্ঞাসা করে, হ্যাঁ আপনি ডাক্তারবাবুকে সরাসরি জিজ্ঞাসা করুন। যিনি টেস্ট করলেন তিনি নিশ্চয়ই, আমি যতটা দেখেছি, হ্যাঁ আমি প্যাথোলজিস্ট হিসেবে কাজ সেইভাবে না করলেও জেনারেল ফিজিশিয়ান হিসেবেও আমি প্যাথোলজি এমডি করার জন্য প্যাথোলজিস্টদেরকে যারা দেখেছি তারা অত্যন্ত নমস্য ব্যক্তি সবাই, এবং অত্যন্ত বেশি মেধাবী এবং প্রচুর পড়াশোনা করেছেন। গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করুন গিয়ে যে আপনার সেন্টারে আমি এসেছি, তাহলে আমার টেস্টে কি স্যার সত্যি ভয়ের কিছু আছে কি দেখলেন, তিনি যত্ন সহকারে তিনি আপনাকে বলবেন বলেই বসে আছেন। একদম, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু এত সহজে সবকিছু বোঝানোর ভালো জন্য। লাগলো, খুব ভালো লাগলো। এবং ধন্যবাদ জানাবো আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে গিফট স্পন্সর করার জন্য। এবং ডাক্তারবাবু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আপনি তুলে ধরেছেন, আশা করি আমাদের আগামী ভবিষ্যতে এই যে প্যাথোলজিস্টদের সাথে রোগীদের যে দূরত্ব, এই যে শুধুমাত্র রিপোর্টটা দেখে, সেই দূরত্বটা আস্তে আস্তে দূর হবে, এবং আমরা রোগী হিসেবে প্যাথোলজিস্টদের সাথে ডিরেক্ট কথা বলতে পারবো। ডাক্তারবাবু টেস্টের রিপোর্টে তো এটা লিখেছেন, আর কি কি সন্দেহ বা আর কি কি মনে হচ্ছে হতে পারে পরবর্তীকালে, অর্থাৎ এই দূরত্বটা ঘুচুক। আমি চাই যে প্যাথোলজিস্টদের সাথে যেন রোগীরা কথা বলতে পারে। ব্রিজ এর মতো রোল প্লে করছি, মানে আমি প্যাথোলজিস্ট, এমডি প্যাথোলজিস্ট, কিন্তু আমি প্র্যাকটিস করি জেনারেল প্র্যাকটিশনার। এমডি প্যাথোলজির যে টার্মগুলো আছে অত্যন্ত খটোমটো, এবং সেইভাবেই লেখা থাকে, সেটা ডাক্তারবাবু ছাড়া সাধারণ মানুষের পক্ষে বোধগম্য হওয়া প্রায় অসম্ভব অবস্থা। তাহলে সেই দুটোর মধ্যে একটা কানেক্টার হিসেবে কাজ করছে, কিন্তু সমস্ত জায়গাতেই যেন এইরকম থাকলে সুবিধা হয়। এবং আপনারা যে প্যাথোলজিস্টের সাথে কথা বলুন, তিনি কিন্তু যথেষ্ট এবেল আপনাকে সেটা সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং তিনি বসেই আছেন, তিনি জ্ঞানটা অত কষ্ট করে অর্জন করে তাকে সেটা প্রকাশ করার জায়গাটা দিন, তাতে আখেরে সমাজের সাংঘাতিক উপকার। অর্থাৎ আপনি জিজ্ঞেস করতেই পারেন যে ডাক্তারবাবু টেস্টটা করলেন, ওই ডাক্তারবাবুর সাথে একটু দেখা করতে চাই। তো অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আপনার সাথে আজকে আড্ডা মেরে দেখা করে খুব ভালো লাগলো। আরো আমরা জানবো, আমরা নিশ্চয়ই ভবিষ্যতেও অনেক বিষয় নিয়ে আলোচনা করবো। আপনারও আপনাকে আমন্ত্রণ জানাতে চাই। আমার এসে খুব ভালো লাগলো, হ্যাঁ বলতে পারলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদেরকে রিকোয়েস্ট যে আপনারা প্লিজ, এই যে আমরা সহজে আপনাদেরকে বোঝাচ্ছি, যাতে আপনাদের কখনো কিছু জটিল সময় সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে কি করণীয়, অবশ্যই নিজে ডাক্তারি করবেন না, তো প্লিজ এই এপিসোডগুলো আরো শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার। এই বছর আমাদের 1 মিলিয়ন করতে হবে, সেটা টার্গেট দিয়েছে আমাদেরকে ডাক্তারবাবু। তো টেস্টে লিখে দিয়েছে আমাদের কাউন্ট বাড়াতে হবে। হ্যাঁ একদম, কাউন্ট বাড়াতে হবে আমাদেরকে। তো আমাদের এই কাউন্ট বাড়াতে আপনারা প্লিজ সহযোগিতা করুন এবং আরও এই এপিসোডগুলো শেয়ার করুন। আর কোন কোন বিষয় নিয়ে চান যে আমরা নতুন নতুন পর্ব নিয়ে আসি, সেটাও আমাদেরকে কমেন্ট করে জানান। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি। আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। করবেন না। স্টে ফিট, স্টে হেলদি, বাই।